আকাশ রুমে গিয়ে ওয়াশরুমে যায় আর 1 ঘন্টা ধরে মাথায় পানি দিতে থাকে আর রাগ কমাতে থাকে। আপনারা হয়তো বুঝতে পারছেন না কি হচ্ছে এখানে। আকাশ কার উপরে এত রেগে আছে? তাহলে তার জন্য আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ফ্ল্যাশব্যাক। আকাশ লন্ডন থেকে পড়াশোনা শেষ করে নিজের দেশে ফিরে আসছিল। তখন এয়ারপোর্ট থেকে বের হয়ে নিজের সবকিছু নিয়ে একটা গাড়িতে উঠে পড়ে। গাড়িটা কিছুক্ষণ চালিয়ে আসার পর একটা লোক রাস্তা পার হওয়ার সময়ে গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে যায়। তখন ওখানে কিছু লোক জড়ো হয়ে যায়। সবাই গাড়ির কাছে এসে পড়ে। এদিকে লোকজন তো সেই রকম ভাবে ক্ষেপে আছে। আঙ্কেল, আপনার কিছু হয়নি তো? ওই মেয়ে চোখ কি অন্ধ নাকি? একটা লোক রাস্তা পার না হতে আপনি তাকে ধাক্কা দিয়ে দিলেন। এই যে, মুখ সামলে কথা বলুন। এখানে ফুট ওভার ব্রিজ আছে, ওখান দিয়ে রাস্তা পার না হয়ে এখান দিয়ে কেন হচ্ছে উনি? তাছাড়া আঘাত তো বেশি লাগেনি। ডক্টর কাছে নিয়ে গিয়ে একটু ড্রেসিং করে দিলে ঠিক হয়ে যাবে, আর না হয় টাকা দিয়ে দিচ্ছি। এই যে মিস্টার, গরম দেখাবেন না। ভিড়ের মধ্যে মেয়েলি কণ্ঠ পেয়ে সবাই ওইদিকে তাকায়। আকাশও তাকিয়ে আছে, সাথে অবাকও হয়, কেননা মেয়েটি এতটা মায়াবী ছিল যা বলার বাহিরে। মেয়েটা তো যা ইচ্ছা তা বলতে থাকে, কিন্তু ওইদিকে আকাশের কোনো খেয়ালই নেই। মেয়েটার কথাই এতটাই মগ্ন ছিল যার জন্য। এই যে মিস্টার, চুপ করে আছেন কেন? কিন্তু এখনো আকাশের সেদিকে খেয়াল নেই, তাই 2 আঙ্গুলের তুড়ি মারে। এই যে, কানে কম শোনেন নাকি? জি, আমাকে বলছেন? হায় আল্লাহ, আমাকে উঠিয়ে নাও। এতক্ষণ কার সাথে আমি কথা বলতেছি? এই ছেলে দেখি কানেও কম শুনে, তার উপর চোখে চশমা পরে। যদি গাড়ি চালান তাহলে অ্যাক্সিডেন্ট তো হবেই। এখানে বকবক না করে ওনাকে হসপিটালে নিয়ে চলুন, নয়তো দেখা গেছে বেচারা কষ্ট পাচ্ছে। চলুন, আমিও আপনার সাথে যাব। আপনি কেন যাবেন? বারে, আপনি হয়তো লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে বাইরে কোথাও রেখে চলে যেতে পারেন, তাই আমি যাব আপনার সাথে। দেখুন, আপনি কিন্তু বেশি ঝামেলা করতেছেন। আপনার চুপ করে আছেন কেন? আমি কি ভুল কিছু বলেছি? মেয়েরা তো সঠিক কথাই বলেছে। তুমি যদি লোকটাকে বাহির থেকে চলে যাও তাহলে তো ঝামেলা। তাই মেয়েটাকে সাথে করে নিয়ে যাও, নয়তো আমরা তোমাকে ছেড়ে দেবো না। এইদিকে লোকের কেলানির ভয়ে রাজি হয়ে যায় আকাশ। এরা সামনে এসে বসে পড়ে, লোকটাকে পিছনে সিটে রাখে। সামনে এসে বসে পড়লেন যে? সামনে না বসলে কোথায় বসবো আমি? এতক্ষণ তো ভালোই দরদ দেখাচ্ছিলেন লোকটার উপরে, এখন পিছনে গিয়ে লোকটাকে ধরে বসুন, নয়তো দেখা যাবে ব্রেকের ফলে লোকটা পড়ে যাবে। আমি আপনার মতো এতটা গর্ধব নই, বুঝলেন? ওনাকে সিটের সাথে বেঁধে রেখেছি, তাই ওনার কিছু হবেও না। আপনি কি নিজেকে বেশি চালাক মনে করেন নাকি? অবশ্যই মনে করি। বাচাল একটা মেয়ে কোথাকার। দেখুন, ভালো হবে কিন্তু বলে দিলাম, নয়তো কি করবেন? দেখতে চান কি করি? এরপর এরা রাস্তায় পুলিশ দেখে আর চিৎকার করতে থাকে, কেউ আছো? বাঁচাও! কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে এর হাত থেকে। এদিকে পুলিশ তো মেয়ের কণ্ঠ পেয়ে গাড়ি নিয়ে পিছনে তাড়া করে। এদিকে ইরাকে বকার উপর রাখতে ব্যস্ত। ইরা তো রেগে গিয়ে আকাশকে কামড় দিতে যাবে, কিন্তু আকাশ ইরার দিকে তাকাতেই ওদের দুজনের ঠোঁট এক হয়ে যায়। এতে ইরা আবারও চিৎকার করে ওঠে, আপনার সাহস তো কম না! আপনি আমাকে ছি ছি ছি! এই যে আমি ওই দিকে যাইনি, আপনি এই দিকে এসেছেন। ব্রাশ কি করেনি নাকি? এত গন্ধ কেন? না, করিনি, কারণ সময় পাইনি। এতে আপনার কি কোনো সমস্যা? কিস করতে গেলে তো মেয়েরা দূরে পালাবে। আমার মতো ছেলের পাশে এমনিতে কোনো মেয়ে আসে না, সেখানে কিস তো অনেক দূরে। এইদিকে পুলিশ এসে গাড়ি থামিয়ে দেয়। ওরা গাড়ি থেকে নামে। ম্যাম, আপনি ঠিক আছেন তো? এই লোকটা ওনাকে অ্যাক্সিডেন্ট করে আমি সিকিউরিটি হিসেবে সাথে আসতে চেয়েছি বলে এখন আমাকেও মারতে চেয়েছে। ও তাই নাকি? চল বেটা থানায়, আজকে তোকে ওখানে নিয়ে গিয়ে এমন মারবো যে কোনো দিন অপরাধ করার চিন্তাও করবি না। দেখুন অফিসার, একজনের কথা ভিত্তি করে আমাকে অপরাধী বানাতে পারেন না। তুই বেটা দেখছি বেশি কথা বলিস, চল থানায়। আকাশকে নিয়ে যেতে চাইলে ওদের হাত থামিয়ে দিয়ে বলে, শাহজাহান চৌধুরীকে চিনেন? কোনো জাহান চৌধুরী? মিরপুরের বিশিষ্ট রাজনীতিবিদ ও মেয়র শাহজাহান চৌধুরী। উনাকে না চিনে তা উনি আপনার কি হয়? উনি আমার বাবা। কি বাবা? উনি যে আপনার বাবা হয় এটা কি কোনো প্রমাণ আছে? এই দেখুন আমাদের ছবি,
আর আমার বায়োডাটায় ওনার সাইন দেখুন। পুলিশ সবটা চেক করে। যখন সবটা সঠিক পায় তখন আকাশকে স্যালিউট করে। সরি স্যার, আমরা চিনতে পারিনি। প্লিজ আপনার বাবার কাছে আমাদের নামে কিছু বলিয়েন না, নয়তো আমাদের চাকরি চলে যাবে। একটা কথা মাথায় রাখবে, এক পক্ষের কথা শুনে কখনো কাউকে দোষী ভাবতে যেও না। ঠিক আছে স্যার, এরকম ভুল আর হবে না। আকাশ ওখান থেকে এসে দেখে ইরা দূর থেকে তাকিয়ে ভালো করে মজা নিচ্ছে। আকাশ আসাতে ইরা তো আরেকটু অবাক হয়। কি ব্যাপার, পুলিশ আপনাকে ছেড়ে দিয়েছে? ছাড়বে না তো কি করবে? আমি তো ভেবেছিলাম আপনাকে কয়েকদিন শ্বশুর বাড়ি থেকে ঘুরিয়ে আনবো। মানে? না কিছু না, এখন চলুন তাড়াতাড়ি হসপিটালের দিকে। আপনার যখন এতই তাড়াতাড়ি ছিল তাহলে এই নাটক করার কি দরকার ছিল? তা আপনি বুঝবেন না, এখন চলুন তাড়াতাড়ি। লোকটাকে 10 মিনিট পর হসপিটালে নিয়ে আসা হলো। ডক্টর এসে দেখে মোটামুটি একটু ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে। রোগীর কাছের কেউ কি আছেন এখানে? কাছের কেউ তো নেই, তবে তবে কি? মনেকে মার্ডার করতে চেয়েছে যে ওই লোকটা এসেছে। কি বলছেন এইগুলো? আরে, যে লোকটা ওনাকে অ্যাক্সিডেন্ট করেছে ওই লোকটা এসেছে। আপনি একটা কাজ করবেন, ওনার যত সমস্যা আছে সব কিছু চিকিৎসা করতে থাকেন, টাকা ওই ছেলেটা দিবে। ওকে, আমি তাহলে চিকিৎসা করতেছি। ডক্টর তো চিকিৎসা করতে থাকে। এদিকে আকাশ কি করবে বুঝে উঠতে পারছে না, কেননা অনেকক্ষণ ধরে না খেয়ে আছে, তাই ওখানে থাকা ক্যান্টিনে যায় খাবার খাওয়ার জন্য। এদিকে ইরা আকাশকে না দেখে, কি ব্যাপার, শালার বেটা পালিয়ে গেল নাকি? হায় আল্লাহ, ওই বেটা যদি পালিয়ে যায় তাহলে এই লোকটার সব টাকা তো আমাকেই দিতে হবে। যাই বেটাকে খুঁজে দেখি। এরা আকাশকে খুঁজতে থাকে। এইদিকে খাবার অর্ধেক খাওয়া শেষ হয়ে গেলে এরা দেখতে পায়, তাই তাড়াতাড়ি করে হেঁটে সামনে এসে বসে পড়ে। কি ব্যাপার, এইভাবে বসে পড়লেন কেন? তাহলে কি আপনার কোলে এসে বসবো নাকি? আমি কি তা বলেছি? তাছাড়া আপনি এত বড় হয়েছেন, একটু লজ্জাও নেই আপনার মনে? ওমা, লজ্জা কেন থাকবে? লজ্জা যে নেই তা তো আমি বুঝতেই পারছি। আপনি আমাকে না বলে এখানে চলে এসেছেন? আমার খিদে পেয়েছে তাই এসেছি। তাছাড়া এখন কি খাবার খেতে আসলো কি আপনার পারমিশন নিতে হবে নাকি? অবশ্যই নেবেন। আপনি কোন হরিদাস পাল যে আপনার কথা শুনতে হবে? দেখুন, আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন। করলে কি করবেন? তাহলে সবার সামনে আপনাকে আমি জুতো পেটা করব। আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, হসপিটালে 30,000 টাকা হয়েছে, আর আপনাকে আমি এতক্ষণ পাহারা দিলাম তার জন্য 500 টাকা বাড়তি দিতে হবে। মানে সামান্য একটু ছিঁড়ে গিয়েছে এর জন্য 30,000 টাকা? মাথা কি আছে আপনার? ডক্টর কোথায়? চলুন তাহলে ডক্টরের কাছে। আকাশ খাবার শেষ করে ডক্টরের কাছে যায়। ডক্টরকে জিজ্ঞেস করলে ডক্টরও 30,000 টাকা বলে। এতে আকাশ রেগে গিয়ে ডক্টরের কলার চেপে ধরে। এতে ইরাও কিছুটা ভয় পেয়ে যায়। সামান্য একটু রক্ত বের হয়েছে, ওখানে একটু ড্রেসিং করলে আপনার 50 টাকাও খরচ হতো না, সেখানে 30,000 টাকা খরচ কিভাবে? আসলে ওনার আরো অনেক সমস্যা আছে, ওইগুলো টেস্ট করাতে হয়েছে। তোকে আমি বলেছি ড্রেসিং করে দেওয়ার জন্য, কিন্তু তুই কেন অন্য টেস্ট করতে গেলি? আমাকে তো ওই মেয়েটি বলেছে। আকাশ এবার ইরার দিকে রাগের লোক নিয়ে তাকায়। এতক্ষণ তো আকাশের কথা শুনে ভয় পায়, কিন্তু এখন আরো বেশি ভয় পায় তাকানো দেখে। প্লিজ আমাকে ছেড়ে দিন। এই নিন 500 টাকা, রোগীকে নিয়ে আসুন। 500 না তো, 30,000 টাকা স্যার। রোগীকে নিয়ে আসতে বলেছি, নয়তো আপনাকে এখন রোগী বানিয়ে ছেড়ে দিব এখানে। আনতে বলতেছি। ডক্টর রোগীকে আনতে বলে। কিছুক্ষণ পর রোগীকে নিয়ে আসে। আকাশ রোগীকে নিয়ে বের হয়ে আসে, সাথে ওষুধ কিনে দেয় আর ওনাকে 2,000 টাকা দিয়ে বাসায় পাঠিয়ে এবং নিজেও চলে আসে বাড়িতে। ফ্ল্যাশব্যাক শেষ। গোসল শেষ করে বাহিরে বেরিয়ে আসে আকাশ। এসে তৈরি হয়ে নিচে নামে। নিচে নামতেই, আকাশ, এত সময় লাগলো যে? তা কি এখন বলতে হবে? আচ্ছা থাক, বলতে হবে না, এখন চল খাবি। তোর মা আর বোন সবকিছু নিজের হাতে তৈরি করেছে। তা মা কোথায়? মাকে তো দেখলাম না। তোর মা তো শপিং এ গিয়েছে ঈশাকে নিয়ে, কিছুক্ষণ পরে চলে আসবে। আমি বাসায় আর ওরা শপিং এ, কি করে গেল? আরে তুই যে এসেছিলি এটা তো এরা এখনো জানে না। আচ্ছা, না জানলে ভালো, এখন খেতে দাও। খাবার খেয়ে আমি ঘুমাবো। তাছাড়া সকালে মা আর ঈশাকে চমকে দিব, তাই আমি যে এসেছি এই কথা কেউ যেন না জানতে পারে। আপনি একদম চিন্তা করবেন না, আফার ম্যাডাম কোনো কিছুই জানতে পারবেন না। এখন দাও কি কি খাবার?
খাবার একে একে সামনে দিতে থাকে। আকাশও খাবার খেতে থাকে। খাবার খেয়ে এসে রুমে শুয়ে পড়ে। এদিকে আকাশ তো ঘুমোচ্ছে। অন্যদিকে চলুন দেখে আসি ইরা কি করে। এদিকে ইরা শুয়ে আছে আর রাগে ফেটে যাচ্ছে, কেননা তারও অনেক কারণ আছে। তা সে কথাটাও তো আপনাদের জানতে হবে। তাহলে আসুন আপনাদের সবটা বলি। হসপিটাল থেকে আকাশ তো রোগীকে নিয়ে চলে যায়, কিন্তু ইরা বের হতে পারেনি, কেননা ইরাকে রেখে দেওয়া হয়েছে ভিতরে। তার কারণ হচ্ছে টাকাগুলোর জন্য। কিসের টাকা ডক্টর? আপনার কথা মতো এতগুলো টেস্ট করলাম, এখন বাকি টাকা আপনি দিবেন। ডক্টর কি যে বলেন না, আমি কোথায় থেকে দিব এতগুলো টাকা? যেখান থেকে হোক আপনাকে সে টাকা দিতে হবে। কিন্তু আমার থেকে তো কোনো টাকা নেই। না দিতে পারলে আমাদের হসপিটালের সব কাজ আপনাকে করতে হবে, আর 2 মাস হসপিটালে কাজ করে সে টাকা পরিশোধ করতে হবে। আচ্ছা, আমাকে 3 দিন সময় দিন, আমি টাকা ম্যানেজ করে দিচ্ছি। আমাকে দেখে কি আপনার বোকা মনে হচ্ছে যে আপনি 3 দিন পর বললে আমি মেনে নিব? আপনার সাথে যা কিছু আছে ওইগুলো বন্ধক দিয়ে যান, টাকা দিয়ে এসে নিয়ে যাবেন। দেখুন, মোবাইল ছাড়া আমি থাকবো কি করে? সেটা তো আপনার ইচ্ছে, এখন কি করবেন তাড়াতাড়ি করে ভেবে নিন। আমি তাহলে ব্যাংক থেকে এসে দিয়ে যাই। আপনাকে একা যেতে দিলে তো? তাহলে কাউকে আমার সাথে পাঠিয়ে দিন। ঠিক আছে, একজন ওয়ার্ড বয়কে পাঠাচ্ছি, ওর কাছে টাকা দিয়ে দিবেন। ঠিক আছে। ওয়ার্ড বয়কে ইরা সাথে দেয়। ইরা বাসে উঠে। বাসে একটা ঝামেলা করে ওয়ার্ড বয়কে ফাঁসিয়ে দেয়। তাই লোকজন ওয়ার্ড বয়কে মারতে আসে। এই সুযোগে ইরা বাস থেকে নেমে যায় আর বেচারা মার খেতে থাকে। ইরা কোনো রকমে ওর প্রাণ নিয়ে বেঁচে এসেছে। তাহলে বুঝতে পারলেন তো ইরাও কেন এত রেগে আছে। এদিকে ইরার মা ওকে খেতে ডাকতেছে, কিন্তু ইরা নিচে নামার কোনো নামই না। তাই ওর মা রুমে আসে। এসে দেখে ইরা মুখ লাল করে বসে আছে জেদ করে। ইরা, ইরা, কি হয়েছে তোর? এভাবে বসে আছিস কেন? তা এখন কিভাবে বসতে হবে তাও তোমাদের থেকে শিখতে হবে? মা আমার কার সাথে আবার ঝামেলা করে এলি? তুমি আমার মা হয়ে এই কথাটা বলতে পারলে? আমি কখন কি বললাম? তোমার কি মনে হয় ঝগড়া শুধু আমি একাই করি, আর কেউ কি করে না? করে তো, কিন্তু তুই তো একটু বেশি করছিস সবার থেকে। আমি না মাঝে মাঝে ভুলে যাই আমি তোমার মেয়ে নাকি তোমাদের শত্রু হই। যেখানে তুমি এই কথা বলো সেখানে বাইরের লোকেরা যে বলবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তোমরা আমাকে কি ভাবো বলো তো? আমি ঝগড়া করি নাকি অন্য কিছু? আমি কখন তা বলছি? কিন্তু তুই কি নিয়ে এত চিন্তিত তা কি বলবি? আম্মু, এখন কিছু বলতে পারবো না, তুমি খাবার দাও, আমি খেয়ে ঘুমাই। আয় নিচে এসে খেয়ে যা। এদিকে ইরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে পরের দিন সকালে ঘুম থেকে উঠে আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে। তখন বাসার সবাই ওখানে ছিল। আকাশকে দেখে ঈশা আর ওর মা তো চমকে ওঠে। ওনারা কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। ঈশা তো দেখা মাত্রই জড়িয়ে ধরে ভাইয়া বলে, ভাইয়া তুই কখন এলি আর আমাদের জানালিও না একবার? সারপ্রাইজ দিব বলে আমি কাউকে জানাইনি। সত্যি আকাশ? তাই বলে তোর মাকেও জানাবে না? সরি মা, ভুল হয়ে গিয়েছে। আচ্ছা আব্বু, আমি এখন বের হব একটু। বের হলেও সাথে সিকিউরিটি নিয়ে যা। সিকিউরিটি কেন বাবা? দেখ, তোকে কেউ চিনে না, তার উপর তুই কারোর সাথে ঝামেলা করলেও কোনো সমস্যা, তাই সিকিউরিটি থাকলে এরকম কোনো সমস্যায় পড়তে হবে না। ঠিক আছে, কিন্তু সিকিউরিটি নিব না, তাছাড়া আমি বাচ্চা নই। কিন্তু ভাইয়া তুই তো যাচ্ছিস, তা আমার জন্য কি নিয়ে এসেছিস? আমার রুমে একটা লাল ব্যাগ আছে, ওই ব্যাগটা তোর জন্য। ভিতরে যা কিছু আছে সবই তোর। সত্যি ভাইয়া? সত্যি। ঈশা চলে যায় রুমে। অন্যদিকে আকাশ বের হয় এই শহরটাকে একটু করে ঘুরে দেখতে। ঈশা চলে যায় রুমে। অন্যদিকে আকাশ বের হয়ে এই শহরটাকে একটু ঘুরে দেখতে থাকে। তখন ওর কিছু বন্ধুর কথা মনে পড়ে, তাই ওদের কল দেয়। ওদের সাথে কথা বলে জানতে পারে ওরা ভার্সিটিতে। তাই ঠিকানা দিলে আকাশও ওখানে চলে আসে। এসে ওদের সাথে কথা বলতে থাকে। তখন ভার্সিটিতে কিছু ছেলে আসে। ওরা এসে সামনে যাকেই পাচ্ছে তাকেই মারতে থাকে। তাই আকাশ আবিরকে জিজ্ঞেস করে, আবির, ওরা কারা রে? ওরা এখানকার প্রভাবশালী নেতার ছেলে আর ডান হাত। ওরা কয়েকদিন পর পর আসে আর যাকে সামনে পায় তাকে এভাবে মারে। তা তোরা কি এই নিয়ে কিছু বলিসনি? বন্ধু, বলবো কি করে? আমাদের কাছে কি এত পাওয়ার আছে নাকি যে বলবো? তাও কথাটা ঠিক, কিন্তু এইভাবে তো হতে দেওয়া যায় না। দেখ, ওরা এমনিতেই কতজন, তা তো তুই দেখতেই পাচ্ছিস। তাই আমি বলি কি, চল আমরা এখান থেকে চলে যাই, নয়তো আমাদের দিকেও ওরা আসবে। আসুক, দেখি ওরা কি করতে পারে। আকাশ তো জেদি, তাই ওখানেই বসে আছে। কিন্তু আবিরও কম বুঝায়নি। কিন্তু আকাশ ওখান থেকে উঠবে না।
এদিকে বাকিরা পালিয়ে যায়, শুধু আকাশ, আবির আর ওর কিছু বন্ধু আছে ওখানে। পাবেল ওদের কাছে আসে। কিরে, তোদের দেখি অনেক বড় কলিজা, আমার সামনে পায়ের উপর পা তুলে বসে আসিস। আর আবির ছেলেটা কি? ওকে তো আমি কখনো দেখিনি ভার্সিটিতে। ভাই, ও আমার বন্ধু, আজকে দেশে এসেছে আর আমার সাথে দেখা করার জন্য এসেছে ভার্সিটিতে। ও আপনাকে চেনে না, তাই এইভাবে বসে আছে। প্লিজ ওকে ছেড়ে দিন, ওর কোনো ক্ষমা নেই। ওকে তো কয়েকটা উত্তম মাধ্যম খেতেই হবে। পাবেলের কিছু লোক আসে মারার জন্য। আকাশ ওদের মেরে ওখানে রেখে দেয়। এতে পাবেল একটু আশ্চর্য হয়ে যায়। কিছুক্ষণ পর দেখ, ভালো হবে না কিন্তু। কি করবি তুই? আকাশ রেগে গিয়ে চিৎকার করে ওঠে। দেখ আমি কি করি। পাবেল রেগে গিয়ে ওর কোমর থেকে পিস্তল বের করে আকাশের মাথায় ধরে। এতে আবির ও ওর বন্ধুরা ভয় পেয়ে যায়। আর এরা তো দূর থেকে সব দেখছিল। ভার্সিটিতে থাকা সবাই দাঁড়িয়ে দেখছে, কিন্তু ভয়ে কোনো কথাই বলছে না। কি বলেছিলাম আমি, আমার সাথে পাঙ্গাও টক্কর দিতে আসিস না। সে এসে শেষমেশ নিজের জীবনটা দিয়ে দিতে হবে তোর। সবাই ভয় পেয়ে আছে, কিন্তু আকাশের চোখে একটুও ভয় নেই। তার জন্য পাবেল অবাকই হয়। কে পিস্তল দেখে? ও কি তোর একটু ভয় লাগছে না? ভয় পাবি এখন তুই? কথাটা বলে আকাশ ওর কোমর থেকে পিস্তল বের করে এবার পাবেলের দিকে ধরে। পাবেলও এবার বন্দুক দেখে অবাক হয়, কেননা পাবেলেরটা অনেক পুরনো মডেল আর আকাশেরটা একদম নতুন মডেল। আর এটার পাওয়ারও অনেক বেশি। তুই এই বন্দুক ফেলে কি করি? তা কি এখন তোকে বলতে হবে? আকাশ কথাটা বলে গুলি চালিয়ে দেয়। এতে পাবেলের বুকের একটা পাশে এসে গুলি লাগে। পাবেলের বাকি লোকেরা মারার জন্য আসে। ওদেরও এক এক করে পায়ে গুলি করতে থাকে আকাশ। এভাবে ওদের 6 জনকে 6টা গুলি করে। আকাশ যখন গুলি করে তখন ইরা ছিল না, নয়তো আরো বেশি ঝামেলা হয়ে যেত। ওদের গুলি করাতে ভার্সিটির সবাই এবার আরো বেশি চমকে ওঠে, কেননা এতদিন তো ওরা পাবেলের পাওয়ারকে ভয় পেত, এখন তো আকাশকেও ভয় পাওয়া শুরু করে দিয়েছে। এভাবে কিছুক্ষণ পর পাবেলকে হসপিটালে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে করে। অ্যাম্বুলেন্স আকাশই কল দিয়ে আনায়। ওরা তো পাবেল আর বাকিদের নিয়ে যায়। এদিকে আকাশের মুখ এখনো লাল হয়ে আছে জেদের কারণে। আকাশের জেদ এতটাই বেশি, যখন জেদ উঠে তখন আকাশ কি করে বসে তা সে নিজেও জানে না। আবির আকাশের জেদ সম্পর্কে সবই জানে। আবির জানে আকাশের এখনো জেদ কমেনি, যদি এখন কিছু বলে দেখবে পরের গুলি আকাশ আবিরের শরীরে করে দিবে। তাই আবির চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আকাশ যখন নর্মাল হয়। আকাশ, তুই ঠিক আছিস তো? ঠিক আছি, চল একটু আড্ডা দিই। না আকাশ, এখন আড্ডা দেওয়া যাবে না। তুই যাদের মেরেছিস ওরা খুবই সাংঘাতিক। তার উপর ওর বাবা রাজনৈতিক লোক, না জানি না এখানে লোক পাঠিয়ে দেয়। আমার তো ভয় করছে, চল আমরা এখান থেকে চলে যাই। তুই কি ভয় পাচ্ছিস? ভয় কেন পাবো, কিন্তু টেনশন হচ্ছে। ভয় পেতে হবে না, চল এখন আড্ডা দিই। আকাশ যখন আড্ডা দিতে বলেছে তখন আবিরও ভয়ে রাজি হয়ে গেল, কেননা পরে কি না কি করে বসে সেজন্য। রাজি হওয়ার পর ওরা আড্ডা দেয়। এদিকে পাবেল হসপিটালের সাথে ওর বন্ধুরা মিলে। পাবেলের আব্বু কথাটা শুনে উনি কিছু সিকিউরিটি নিয়ে হসপিটালে আসে। হসপিটালের পাবেল আর ওর বন্ধুদের এরকম অবস্থা দেখে। ডক্টর, আমার ছেলের এরকম অবস্থা কি করে হলো? দেখুন, আমরা তো জানি না কি করে হলো। একটা অ্যাম্বুলেন্স করে ওদের নিয়ে আসা হলো। একজনের বুকের একটা পাশে গুলি করা হয়েছে আর বাকিগুলোর পায়ে করা হয়েছে। কে করলো এইসব? আমার ছেলে বাঁচবে তো? ডক্টরের কলার ধরে পাবেলের বাবা কথাগুলো বলে। জি, বাঁচাবে। আপনি শান্ত হন। শান্ত হবো কি করে? আমার ছেলে গুলি খেয়ে পড়ে আছে, আর আমি শান্ত হবো কি করে? ওনার কিছু হবে না, 1 সপ্তাহ রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তাই করিস না কেন? আমার ছেলেকে সুস্থ দেখতে চাই। চিন্তা করবেন না, আমি সবকিছু দেখতেছি। তোরা খোঁজ নে, কারা তো বড় সাহস হতে পারে ভার্সিটির ভিতরে আমার ছেলের উপর হামলা করে। বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এখানে গিয়ে দেখে আসি। তা বস, থানায় একটা মামলা করলে হবে না? মামলা করতে হবে না। ওই আমার ছেলেকে যেভাবে মেরেছে আমার ছেলেও ঠিক সেভাবে মারবে ওকে। তাই মামলা করব না, তোরা শুধু ছেলেটাকে তুলে নিয়ে আয়। এরপর আমাদের গুড়ার ঘরে আটকে রাখবি। যতদিন না পর্যন্ত আমার ছেলে ভালো হবে না ততদিন ওখানে রাখবি। খাবার হতে কোনো কিছু দিবি না। বুঝতে পারছি বস, আর কিছু বলতে হবে না আপনাকে। আমরা তাই করব। যা তাহলে, তাড়াতাড়ি ওকে নিয়ে আয়। লোক তো যেতে থাকে। এইদিকে আকাশ আড্ডা শেষ করে বাসার দিকে রওনা দেয়। মাসে এসে আকাশের ভালো লাগে, কেননা এসে দুষ্টুমিগুলো আকাশের মন ভালো করে দেয়। মাসে এসে এসে রুমে যায়। আসবো কি? আমার রুমে আসতে তোর অনুমতি লাগে নাকি? আয় ভেতরে। তুই এখন বড় হয়েছিস না, তাহলে এখন তো অনুমতি নিয়ে আসতেই হয়। কি ব্যাপার, এতদিন তো আমাকে পিচ্ছি বলতি, আজকে হঠাৎ আমি বড় হলাম কি করে বলতো?
এখন বল, তুই যা যা বলেছিস সব কিছু ঠিকভাবে আছে কিনা? সবই ঠিক আছে, তা আর একটা জিনিস শুধু বাকি। কি সেটা বল, তাহলে এখনই এনে দিচ্ছি। বেশি কিছু না। আমার একটা ফুটফুটে মিষ্টি একটা ভাবি চাই। বুঝেছি, তোর বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। দেখ ভাইয়া, ভালো হবে না কিন্তু। তুই নিচের দিকে একবার তাকা। 26 বছর হয়ে গিয়েছে তোর। এখন যদি বিয়ে না করিস তাহলে তো সামনে আর কোনো মেয়েই পাবো না যে তোর মতো হাতারামকে বিয়ে করবে। কথাটা শুনে আকাশের রাগ হওয়ার কথা, কিন্তু ঈশার সামনে আকাশের একটুও রাগ হয় না। আকাশের বাবা মা দুজন ভয়ে আকাশকে তেমন কোনো কাজে জোর করে না, কিন্তু সেখানে ঈশা যা ইচ্ছে তাই বলে তবুও আকাশ রাগ করে না। তাই ঈশা আবারও বলে, কিরে, চুপ করে আছিস কেন? দেখ ভাইয়া, আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। আগে তুই বিয়ে করবি, তোর বাচ্চা কাচ্চা হবে, আমি ওদের বড় করব, তারপর আমি বিয়ে চিন্তা করব। তাছাড়া আমি মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, সেই হিসাবে আমি অনার্স শেষ করতে করতে আর 5 বছর। আর তুই যদি এর ভেতরে বিয়ে করিস তাহলে তো আমার স্বপ্নই সত্যি হবে। তুই থাক তোর স্বপ্ন নিয়ে, তোর কাছে আসাটাই ভুল হয়েছে আমার। আকাশ বের হয়ে রুমে চলে যায়। এদিকে মানিকের লোক ভার্সিটিতে এসে সবাইকে এক এক করে জিজ্ঞেস করতে থাকে কেউ কিছু দেখেছে কিনা, কিন্তু ওরা কেউ কিছু দেখেনি তা জানিয়ে দেয়। দেখ, কেউ পার পাবে না, সত্যি সত্যি বলে দে, পাবে স্যারকে কে মেরেছে, নয়তো এখানে থাকা সবাইকে মারতে শুরু করব। তখন একটা ছেলে বলে ওঠে, বিশ্বাস করুন, আমরা কেউ কিছু দেখিনি। তোদেরকে আমাদের এখানে বলত মনে হচ্ছে? এখানে কত কিছু হয়ে গেল, আর তোরা বলছিস কোনো কিছু দেখছিস না। বুঝতে পেরেছি, তোদেরকে একটা যদি না মারে তাহলে মনে হচ্ছে কিছু একটা হবে। প্লিজ, আমরা কেউ কিছু দেখিনি প্রথম থেকে। আমরা যখন দেখেছি তখন দেখলাম অ্যাম্বুলেন্স করে ওদের নিয়ে যাচ্ছে, এর বাইরে কিছু দেখাসনি। লোকগুলো চলে যায় আর মানিককে জানিয়ে দেয়। উনি তো শুনে আরো বেশি রেগে যায়। কি বলবি, কেউ কিছু দেখিনি তাই না? তোরা কাল ভার্সিটিতে যাবি, সেখানে গিয়ে এক এক করে মারতে থাকবি, দেখবি একজন না একজন তো অবশ্যই ওকে দেখে থাকবে, ঠিক আছে? রাতের বেলায় আকাশ ওর পরিবারের সাথে খাবার খাচ্ছে, তখন ঈশা ওখানে আকাশের বিয়ে নিয়ে কথা বলে। বিয়ের কথা শুনে আকাশের হেঁচকি উঠে যায়, তাই ঈশা পানি দিলে পানি খেয়ে আবার খাওয়া শুরু করে, কিন্তু এবার আর কোনো কথাই বলে না। অন্যদিকে ইরা ওর বাসায় বসে আছে। ইরা কিছুটা ভয় পেয়ে আছে, কেননা পাবেল যে খারাপ ছেলে তা সবাই জানে, কিন্তু আকাশের দিকে বন্দুক তোলাতে তার জন্য একটু ভয়ও পাচ্ছে, আবার ওর ভালোও লাগছে। কেন ভালো লাগছে তা তো আপনারা জানেনই। সকালবেলায়, কিরে, আজকে ভার্সিটি যাবি না? মা, আজকে যাব না। কেন, কি হয়েছে? তুই কি কোনো কারণে ভয় পেয়ে আছিস? এরা ঘুমোচ্ছে। অন্যদিকে আকাশ রাস্তায় বের হয়, তখন মানিক সাহেবের সাথে দেখা হয়। যদিও ওনারা কেউ কাউকে চিনে না, রাস্তায় দেখা হয়, ওনাদের একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগে। সরি স্যার, আমি আপনাকে দেখিনি। সেসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এখন তাহলে আরো কিছু কাজ করতে হবে। তা আপনি হসপিটালে কেন? আমার ছেলে অসুস্থ, তাই আমি এসেছি ওকে দেখার জন্য। ওকে দেখা শেষ, তাই চলে যাচ্ছি। তা কি হয়েছে আপনার ছেলে? তখনই একজন গার্ড বলে ওঠে, ওনাকে কেউ... আরে থাম তোরা, কিচ্ছু হয়নি। আচ্ছা, তুমি যেখানে যাওয়া ছিলে সেখানে যেতে পারো। ঠিক আছে আঙ্কেল। আসলে এখানে আকাশ এসেছে পাবেলকে দেখার জন্য, আর তখন ওর বাবার সাথে দেখা। আকাশ পাবেলের রুমে আসে। পাবেল তো আকাশকে দেখে অবাক হয়ে যায়। তুই এই বন্দুক পেলি কি করে? আমি কেন? আসাতে কি অসুবিধা হয়েছে? একে তো আমাকে মারছিস, তার উপর এখন আবার আমার কাছে এসেছিস। তুই জানিস তোকে আমার বাবা খুঁজতেছে। যদি তোকে একবার পাই তাহলে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। থাম তো, তুই আমার সামনে একবার পড়ে তোকে হসপিটালে আসতে হয়েছে, তাহলে ভেবে দেখ তোর বাপের কি হবে। তোকে তো আমি... আগে নিজে ঠিক হও। এই নে তোর জন্য ফল এনেছি, এইগুলো খাবি। আজকে তাহলে চলি। তোর বাবা যদি কখনো আমার সামনে পড়ে তাহলে ওনাকেও কিন্তু আমি ছাড় দিব না। তোকে তো আমি... চুপ কর, একটা কথা বলে তোকে এখানে মেরে দিয়ে যাব, কেউ টেরও পাবে না। পাবেল চুপ হয়ে যায়, কেননা সত্যি সত্যি মেরে ফেলতে পারে, তাই চুপ হয়ে যায়। এদিকে ওখান থেকে বের হয়ে আসে আকাশ। কিছুক্ষণ পর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন আকাশ দেখতে পেল এরা একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলতেছে, তাই ওদের কাছে যায়। কি ব্যাপার, আপনি কে? আমাদের দুজনের মধ্যে এসেছেন কেন? ওই তা কি তোকে বলতে হবে? আশ্চর্য, আপনি হুট করে এভাবে কেন ঢুকে পড়লেন? তাছাড়া এর আগের বার আপনি আমার সাথে যা কিছু করলেন এর জন্য আপনার ভাগ্য ভালো আপনাকে কিছু বলিনি। কি
কি বলার আছে শুনি, বলেন। আপনি আসলে একটা খারাপ আর বাজে। ইরার কথাটা শুনে অনেক রাগ হয় আকাশের, তাই ইরাকে একটা থাপ্পড় দেয়। এতে ইরার ঠোঁট দিয়ে একটু রক্ত বের হয়ে যাচ্ছে। অন্যদিকে ছেলেটি ভয়ে দাঁড়িয়ে আছে। ইরাও কম না, আকাশকে থাপ্পড় দেয়, কিন্তু ও ইরার হাত ধরে ফেলে আর বলে, মেয়েদের হাতে থাপ্পড় মানায় না। আপনি এমন কেন? আজকে যদি আমি আপনার বোন হতাম তাহলে কি পারতেন আমাকে এইভাবে মারতে বা আপনার বোনকে এইভাবে মারতে? ইরার কথা শুনে ঈশার কথা মনে পড়ে যায় আকাশের, তাই কিছু না বলে ওখান থেকে চুপচাপ বের হয়ে চলে আসে। ইরাও এতে অবাক হয়ে তাকিয়ে আছে, আর ওই ছেলেটিও। তাই ইরা থাপ্পড়টা এবার ওই ছেলেটাকে দেয়। কি ব্যাপার, তুই আমাকে থাপ্পড় দিলি কেন? থাপ্পড় দিব না তো কি, চুমু দিব তোকে? চুমু দিতে চাইলে কি আমি মানা করতাম নাকি? আরো একটা থাপ্পড় দিয়ে তোর সব কয়টা দাঁত ফেলে দিব। আরে কি করেছি আমি, তা তো বলবে আমাকে। যখন ও আমাকে মেরেছে তুই দাঁড়িয়ে না থেকে ওকে মারলি না কেন? মাথা খারাপ ওকে, মাথা খারাপ ওকে মারবো আমি? দেখিস না এমনিতে ছেলেটা এত রেগে আছে, তারপর আমি কিছু বলতাম আর ও আমাকে মেরে শুয়ে দিত। তুই যেখানে নিজেকে সেভ করতে পারছিস না সেখানে আমাকে কি করে সেভ করবি? আচ্ছা বাদ দে না সেসব কথা। কেন বাদ দিব বল? তোর সাথে তো আমার বের হওয়াটা ভুল হয়েছে, যাচ্ছি আমি। উফ, কই যাস? জাহান্নামে যাবি আমার সাথে। আচ্ছা তুই একাই এখানে যা। খচ্চর কোথাকার। ওর সাথে রেগে ওখান থেকে চলে আসে ইরা। এদিকে আকাশ বাড়িতে আসে। বাড়িতে এসে শুনে, আকাশ, তুমি নাকি ভার্সিটিতে গিয়ে একটা ছেলেকে গুলি করছিলে? একটা না তো 6 জনকে মেরেছি। তো এখন কি হয়েছে? তোর কি ভয় হচ্ছে না পুলিশ যদি তোকে নিয়ে যায়? তুই ওরা কোনো মামলা করবে না, তাই ভয় থাকবে কেন? কি করে জানিস ওরা মামলা করবে না? বাবা, তোমার সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। কিন্তু দেখ, তোর রাগ আর জেদের বশে এমন কোনো কাজ করিস না তুই যার জন্য তোকে আর আমাদের সবার জন্য পস্তাতে হয়। তোমরা আমার রাগ আর জেদটাকে দেখলে। কি করবো বল? ছোট কাল থেকে আমরা সবাই তোর রাগ আর জেদটাকে ভয় পাই। তোর কিছু হয়ে গেলে আমরা থাকবো কি করে বল? আমাকে নিয়ে চিন্তা করবে না। তুই আমাদের একমাত্র ছেলে, তোকে নিয়ে টেনশন না করলেও আমার কি নিয়ে টেনশন করব বল? আচ্ছা হয়েছে, এখন খেতে দাও আমাকে। আচ্ছা বস, আমি খেতে দিচ্ছি। আকাশের মা খাবার দিলে খেতে থাকে। অন্যদিকে ঈশাও কলেজে আড্ডা দিচ্ছে। তখন কিছু নতুন ছেলে আসে কলেজে। ওরা মেয়েদের দেখলেই টিস করে, যা এখন ওরা ঈশার সাথে করতে যাচ্ছে। ঈশা সবটা জানতে পেরে আকাশকে কল দেয়। আকাশ কল রিসিভ করে ওদের কথা শুনতে থাকে। সবটা শুনে, আঙ্কেল, আপনি আমার সাথে চলুন। কোথায়? খাবার তো শেষ করে যাও। এত কথা কেন বলতেছেন? ড্রাইভারকে বলুন গাড়ি বের করতে, আর আমার সাথে কিছু লোককে পাঠিয়ে দিন। ঠিক আছে ছোট সাহেব, বলতেছি। আকাশ কিছু লোক পাঠিয়ে দেয়। কলেজে এসে দেখে কিছু ছেলে ঈশাকে দাঁড় করিয়ে রেখেছে। ঈশার ওর ভাইকে দেখে মুখে হাসি ফুটলো, তাই ওখান থেকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। ওরা আমার সাথে যাতা ব্যবহার করেছে। তুই ওদের সাথে বাসায় যা, আমি আসতেছি। কিন্তু ভাইয়া তুই একা কেন? ওদের যখন এনেছিস তখন ওরা দেখুক, তুই বরং আমার সাথে আয়। তোকে কি বলি আমি? ওরা তোকে অপমান করেছে, তাই ওদের প্রাপ্য জবাব আমি দিব। তুই ওদের সাথে বাসায় যা। ঠিক আছে ভাইয়া। তোমরা ঈশাকে নিয়ে বাসায় যাও, আমি ওদের ব্যাপারটা দেখি আগে। আকাশের লোকেরা ঈশাকে নিয়ে বাসায় যেতে থাকে। এদিকে দুইটা হকি স্টিক নিয়ে ওই ছেলেগুলোর কাছে যায় আকাশ। এক এক করে সবাইকে মারতে থাকে। ছেলেগুলো ব্যথায় কাতরাচ্ছে। আকাশের একটুও মায়া হয় না, তাই ওদের ইচ্ছে মতো মারতে থাকে। ওদের মারা শেষ করে ওখান থেকে আসার আগে বলে, কলেজের সব ছেলেদের উদ্দেশ্যে বলতেছি, যদি আর কখনো দেখি বা শুনি কোনো ছেলে কোনো মেয়েকে টিজ বা এইভাবে উত্ত্যক্ত করেছো, তো তাদেরও এরকম অবস্থা করব। কথাটা মনে রাখবে তোমরা। তোমাদের দেখে তো এই কলেজের ছাত্র বলে মনে হচ্ছে না, তাই এরপর থেকে সাবধান। যদি আমি কখনো দেখি তাহলে আর বেঁচে ফিরতে পারবি না। কলেজে এক গাদা ভাষণ দিয়ে চলে আসে আকাশ। এদিকে ঈশা বাসায় আসাতে বাবা মা প্রশ্ন শুরু করে। ঈশা ওনাদের সবটা বলে। তোকে আমি কতবার বলি যাওয়ার সময় একটু তুই সিকিউরিটি নিয়ে যা, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। আল্লাহ জানে তোর ভাই ওদের না আবার গুলি করে দেয়। না বাবা, এরকম কিছু করবে না মনে হচ্ছে। সত্যি এই ছেলেকে নিয়ে আমি যে কি করব? ওর রাগ আর জেদের জন্য ওকে কোনো মেয়ে আদৌ কি বিয়ে করবে?
আচ্ছা, ওর কি কোনো পছন্দ আছে? মা থাকলে তো আমি সবার আগে জানতাম। আচ্ছা, তুই তাহলে রুমে গিয়ে ফ্রেশ হ। অন্যদিকে বাসায় চলে আসে আকাশ, এসে রেস্ট নিয়ে ঘুমোয়। 7 দিন পর আকাশ যখন আবার ভার্সিটিতে যায়, তখন আজকেও দেখে একটা ছেলের সাথে মাঠে বসে আছে আর কথা বলে। তাই আজকেও ওদের কাছে যায়। কি ব্যাপার, আপনি এখানে কেন এসেছেন? তাহলে কোথায় আসার কথা ছিল? আপনাকে আমি চিনি না, তাহলে কি জন্য আমাকে এভাবে ফলো করেন? আমি কখনো আপনাকে ফলো করিনি। এই যে আমি যেখানে যাই সেখানে কোথা থেকে হুট করে এসে পড়েন। আচ্ছা, আপনি কি চাচ্ছেন বলুন তো? বেশি কিছু না, তোমাকে। মানে কি? ভাই আপনি কে? আরে এসব কি উল্টাপাল্টা বলতেছেন আপনি? ওই তুই কে? আমি ওর বন্ধু হই। তাহলে চুপ করে দাঁড়িয়ে থাক, একটা কথাও বলবি না তুই। কেন বলবো না? আপনি আমার বন্ধুর সাথে এভাবে কথা বলবেন আর আমি কিছু বলবো না? তা কি করে হয়? যদি কথা বলিস না, তোকে এখানেই আমি। দেখুন, আপনার দাদাগিরি অন্য কোথাও থেকে দেখাবেন, এখানে দেখাতে যাবেন না। তা এখানে দেখালে কি করবি তুই? দেখ কি করি। ছেলেটা বলেই আকাশের কলার ধরে। এতে তো আকাশের জেদ আরো বেড়ে যায়। ছেলেটার হাতটা সরিয়ে কষে একটা থাপ্পড় দেয়। এতে ছেলেটা নিচে পড়ে যায়। তোর মতো ছেলের সাহস কি করে হয় আমার কলার ধরার? তোকে তো আমি। ওকে মারছেন কেন? তাহলে কি করবো ওর সাথে? আপনি নিজে ঝামেলা করেন আবার নিজেই। একটা কথা মনে রাখবে, তোমাকে যদি আর কোনো ছেলের সাথে দেখি তাহলে তোমার এমন হাল করব আমি যে সারা জীবন মনে রাখবে। দেখা যাবে কি করতে পারেন। এখন সরুন তো। আকাশকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায় ইরা। আকাশ তো ইরা যাওয়ার দিকে তাকিয়ে আছে। তুমি আর যাই করো না কেন, আমি তো তোমাকে আমার করেই ছাড়বো। অন্যদিকে পাবেল সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে বাসায় আসে। বাবা, তুমি এই ছেলেকে খুঁজে পেয়েছো? ওকে এখনো পাইনি। কি তুমি 7 দিন ধরে খুঁজতেছো আর বলতেছো তুমি এখনো পাওনি? কি করবো, ছেলেটার ঠিকানা কেউ জানে না আর নায়কে কেউ চিনে, তাই তো ওকে এখন খুঁজে পাচ্ছি না। তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, বুঝতে পারছি। এবার যা করার আমাকেই করতে হবে। একবার গুলো খেয়ে তো শিক্ষা হয়নি যে আবার ওই ছেলের কাছে যাবি। তাহলে কি ওই ছেলেকে আমি ছেড়ে দেবো নাকি? ছেড়ে দিবি কেন? ওর সাথে গায়ের জোরে না পারলে কৌশলে কাজ চালিয়ে যেতে হবে। সেজন্য একটু অপেক্ষা করো। একবার শুধু ওর ডিটেলস পাই, তারপর দেখবি আমি কি করি ওই ছেলেটা। আমি বাসিতে যাচ্ছি, এখান থেকে দেখি ওর কোনো তথ্য পাই নাকি। তবে সাবধান, এটা কোনো সাধারণ ছেলেও হতে পারে না আর ডেঞ্জারাসও হতে পারে। আচ্ছা, সাবধানে করবো সবকিছু। অন্যদিকে আকাশ ইরার জন্য এখন প্রতিদিন ভার্সিটিতে যায়। গিয়ে ইরাকে বিভিন্নভাবে প্রপোজ করতে থাকে, কিন্তু ইরা তো কোনোভাবেই পাত্তাও দিচ্ছে না। সেজন্য প্রতিদিন কোনো না কোনোভাবে ইরাকে মানাতে পারছে না। এদিকে পরের দিন ঈশা আকাশকে জিজ্ঞেস করে, কিরে ভাইয়া, কি নিয়ে এত টেনশন করছিস? কই, কি নিয়ে টেনশন করলাম? আমার মনে হচ্ছে তুই কিছু একটা নিয়ে টেনশন করছিস অনেক। আরে না, তেমন কিছু না। এখন তোর না পরীক্ষার সামনে, তাই যা গিয়ে পড়তে বস। যাব না? কি করবি তুই? আমি চলে যাচ্ছি। দেখ ভাইয়া, মোটেও ভালো হবে না। কেন, কি করলাম আমি? কি করিস নি তা বল। কেন, কি করলাম? নিচে আব্বু আম্মু তোর বিয়ের কথা নিয়ে কথা বলতেছে। কি? বাবা মা আমার বিয়ের পিছনে কেন লেগেছে তাই তো বুঝি না। তাতে কি, আমার জন্যই তো ভালো সবকিছু। আমার ভাবি আসবে, ওহ কি মজা হবে। যা তো এখন এখান থেকে। যাচ্ছি। ঈশা যাওয়ার পর আকাশও বেরিয়ে যায় ইরার কাছে। কিছুক্ষণ পরে, ইরা, তুমি আমাকে কেন ভালোবাসতে পারবে না? কারণ আপনি এতটা জেদি আর রাগী। আপনাকে বিয়ে করলে আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিবেন। এইসব কি ধরনের কথা? ঠিক বলেছি। আচ্ছা, আমি কি দেখতে খারাপ? একদম না। তাহলে কেন বিয়ে করতে পারবে না? কারণ আপনি একটা রাগী আর জেদি ছেলে। এই কারণে আমি বিয়ে করতে পারবো না আপনাকে। এটা কোনো কারণ হতে পারে না। কেন পারে না? রাগী আর জেদের জন্য কি কেউ কাউকে ভালোবাসতে পারে না? এটা কিন্তু হতে পারে না। দেখুন, আমি আপনাকে বুঝতে পারছি না। আমার রাগ আর জেদ বিয়ের পর তো নাও থাকতে পারে। তার জন্য পরীক্ষা দিতে হবে। যেমন কি কি করতে হবে? আপনাকে নিজের রাগ আর জেদ কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। যেদিন তা পারবেন সেদিন আমি ভেবে দেখব। তা সম্ভব না। আমি বিয়ের পর হয়তো ভালো হয়ে যেতে পারি। যে ছেলে বিয়ের আগে পারেনি সে ছেলে বিয়ের পর যে ভালো হবে না তা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা, তোমার অন্য কোনো চক্কর নেই তো? চক্কর মানে? চক্কর বলতে কাউকে ভালোবাসো না তো আবার? ইরার তো এই কথা শুনে মাথায় দারুণ একটা আইডিয়া আসে, তাই সাথে সাথে বলে, আপনি কি করে বুঝলেন আমার কারোর সাথে চক্কর আছে? না বোঝার কি আছে? তুমি ছাড়া অন্য কোনো মেয়েকে যদি আমি ভালোবাসার কথা বলতাম তাহলে এতক্ষণে মেয়েটা রাজি হয়ে যেত। কিন্তু তুমি রাজি হচ্ছ না দেখে মনে হচ্ছে কারোর সাথে তোমার চক্কর আছে। আছে। আমি একজনকে ভালোবাসি আর বিয়ে যদি করতে হয় আমি তাকেই করব। কথাগুলো বলে ইরা চলে যায়।
এরা যাওয়ার পর আকাশ অনেক ভেঙে পড়ে। ওই সময়ে ওই পথ দিয়ে পাবেল যাচ্ছিল। পাবেল আকাশকে দেখে গাড়ি থেকে ওর লোকদের বলে, দেখ তো, ওটাই ছেলে না? জি বস, ওই ছেলে তো মনে হচ্ছে। চল আজকে ওরে মজা বোঝাবো। চলেন বস। ওরা আকাশের সামনে যায়। আকাশ ওর সামনে তাকিয়ে ওদের দেখে। কি ব্যাপার, তোমরা এখানে কেন? এজেন্সি প্রতিশোধ নেওয়ার জন্য। কিসের? বারে, তুই তো দেখি সবাই ভুলেই গেলি। দেখো, এমনিতে আমার মন ভালো নেই, তার উপর তোরা যদি এখন কোনো ঝামেলা করিস আমার সাথে মোটেও কিন্তু ভালো হবে না। ওই কি করবি তুই? দেখছিস আমরা কয়জন আছি, আর তুই মাত্র একজন। ওই দিন ও কিন্তু আমি একাই ছিলাম, তা কি তোরা ভুলে গিয়েছিস? আজকে তোকে আমি হাসপাতালে পাঠিয়ে দেবো। দেখ, পারলে ওই দিন তোকে জানে মারিনি আমি। এটা তোর জন্য ভালো হয়েছে। আজকে যদি তুই উল্টাপাল্টা কিছু করিস তাহলে কিন্তু আমি মোটেও চুপ করে থাকবো না। কি করবি তুই? বন্দুক বের করবি, কর দেখি কি করতে পারিস। আকাশ বন্দুক বের করার জন্য হাত দিয়ে দেখে ওর পকেটে বন্দুক নেই। পাবেল শয়তানি হাসি দিয়ে বলে, কিরে, বন্দুক আনতে কি ভুলে গেলি তুই? আচ্ছা, কোনো ব্যাপার না, আমি না হয় আমার বন্দুকটা বের করি। পাবেলও বন্দুক নিতে গিয়ে দেখে ওর বন্দুকও নেই। স্যার, আমি বন্দুক রেখে চলে এসেছি, এখন কি হবে? এই, তোদের কারো কাছে কি বন্দুক আছে? না বস, আমাদের কাছে তো নেই। তাহলে ওকে মারতে থাক, আজকে ওকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেই। তোরা একজন অ্যাম্বুলেন্স ডাক, আর বাকিরা ওকে মারতে থাক। পাবেলরা 10 জনের মতো লোক ছিল। ওরা সবাই আকাশকে মারতে থাকে। আকাশও কিছুটা মারে ওদের, কিন্তু ওদের সাথে তো কোনোভাবে পেরে ওঠে না, তাই এখন মার খাচ্ছে, মার খেয়ে পড়ে আছে। এই দিনের মতো পাবেলও আকাশকে মেরে ওরা অ্যাম্বুলেন্সে ওকে উঠিয়ে দেয়। তার শালার ওপর আজকে প্রতিশোধ নিয়েছি। বস, আজকে ভালো লাগছে। ভাগ্য ভালো, ওর সাথে আজকে বন্দুক ছিল না। যদি থাকতো তাহলে ওই দিনের মতো আজকে হয়তো আমাদের গুলি করে দিত। কিন্তু এই হালার কাছে বন্দুক আছে, অথচ পুলিশ কি জানে না। চলেন বস, এখন এখান থেকে যাই আমরা, নয়তো কোন দিক থেকে আবার পুলিশ চলে আসে। চলেন বস। এত ভয় পেলে কি হবে? তোরা জানিস না আমার পরিচয় কি আর আমার বাবার পরিচয় কি? পুলিশ জানলে তো আমার উল্টো বাসায় নিয়ে পৌঁছে দেবে। পাবেলরা তো চলে যায়। অন্যদিকে হসপিটালে ডক্টর আকাশকে ট্রিটমেন্ট করতেছে। রাত 10টা বাজে। আকাশ বাসায় না আসাতে ওর বাবা মা বন্ধু টেনশনে হচ্ছে, তাই নাম্বারে কল দেয়, কিন্তু নাম্বার বন্ধ পাচ্ছে। ওর মা চিন্তিত সুরে বলে, কি হলো, আকাশকে খুঁজে পেলে? না, এখনো পাইনি। তুমি কিশোর মেয়ের হলে যে নিজের ছেলেকে খুঁজে বের করতে পারছো না? আরে শান্ত হ, তুমি চিন্তা করো না, আমি পুলিশ লাগিয়ে দিয়েছি, ওরা খুঁজে দেখতেছে। আব্বু, একটা কাজ করলে হয় না? ভাইয়ার ফোনের লোকেশন চেক করো, তাহলেই তো বোঝা যাবে ভাইয়া কোথায় আছে। ওর নাম্বার তো বন্ধ, তাহলে? ভাইয়া তো আইফোন ইউজ করে, ওটা বন্ধ করলেও সিরিয়াল নাম্বার থেকে খুব সহজে জেনে নেওয়া যাবে। ওই মোবাইলের সিরিয়াল নাম্বারটা দে আমাকে তাড়াতাড়ি। আব্বু, আমি ভাইয়ার রুমে গিয়ে নিয়ে আসতেছি এখনই। যা তাহলে। কি? ঈশা মোবাইলে বাক্স আনতে আকাশের রুমে যায়। এদিকে ঈশার বাবা পুলিশকে কল দেয়। ব্যাপার, আমার ছেলেকে খুঁজে পেয়েছো তো? স্যার, আমরা এখনো ওনাকে খোঁজার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো পাচ্ছি না। সামান্য আমার ছেলেকে খুঁজে বের করতে পারছো না, সেখানে তোমার চোর আর গুন্ডাদের কিভাবে খুঁজে বের করবে? সরি স্যার, আমরা রাতের মধ্যে ওনাকে খুঁজে বের করব। যা করার তাড়াতাড়ি করো। আকাশের বাবার কথার মাঝে ঈশা সিরিয়াল নাম্বার এনে দেয় ওর বাবাকে। নাও বাবা, তুমি কন্ট্রোল রুমে কল দিয়ে বলো এই সিরিয়াল নাম্বার, তাহলে তুমি সবকিছু জানতে পারবে। তাড়াতাড়ি দে, আমি এখনই ওখানে যাচ্ছি। যাও বাবা। ঈশার বাবা তো চলে যায়। উনি কন্ট্রোল রুমে গিয়ে সবটা জানতে থাকে। ওনারা সিরিয়াল নাম্বারটা ট্র্যাক করে জানায় লাস্ট লোকেশন ছিল একটা পার্কের কাছে, এরপর হসপিটালে। কি? হসপিটালে কেন দেখবো? স্যার, আপনি যে সিরিয়াল নাম্বার দিয়েছিলেন তাতে তো হসপিটালই দেখা যাচ্ছে। তাড়াতাড়ি ওই হসপিটালের ঠিকানা দাও আমাকে, আর কয়েকজন ফোর্স নিয়ে যাও আমার সাথে। স্যার, চিন্তা করবেন না, আমি 20 জন ফোর্স দিয়ে দিচ্ছি আপনার সাথে, আর আমি নিজেও আসতেছি। আমাদের এখান থেকে কত দূরে হসপিটাল? এই তো স্যার, আমাদের যেতে 30 মিনিট লাগবে। যদি জ্যাম পড়ে যায় তাহলে সময় লাগবে অনেক। বাবা, কাজ করো, আমাকে যে রোড দিয়ে যাব ওই রোডের খালি করার ব্যবস্থা করো, আর ওই হসপিটালের আশেপাশে কোনো পুলিশ স্টেশন বা পুলিশ ফোর্স থাকলে ওদের বলো হসপিটালে গিয়ে আমার ছেলেকে খুঁজে বের করার জন্য, আর ওকে সিকিউরিটি যেন দেয়। জি স্যার, আমি এখনই মেসেজ করে সবাইকে জানিয়ে দিচ্ছি।
অফিসার তো সবাইকে জানিয়ে দেয়। এদিকে ইরাও ভাগ্যক্রমে এই হসপিটালে আসে ওর বাবাকে নিয়ে, কিন্তু হসপিটালে এসে দেখে চারিদিকে পুলিশ আর পুলিশ। কোনোভাবেই হসপিটালে ঢুকে কোনো কিছু করতে পারছে না। সেজন্য একজন পুলিশকে জিজ্ঞেস করে, আচ্ছা, হসপিটালে আপনাদের এত ভিড় কেন? আমাদের ঢাকার মেয়রের ছেলেকে কারা যেন মেরেছে পার্কের ভিতর, এখন উনি হাসপাতালে আছেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু আমি তো আমার আব্বুকে নিয়ে ডক্টর দেখাবো, কিন্তু আপনাদের জন্য তো সামনে আর এগোতে পাচ্ছি না। কিছু করার নেই, আপনারা পিছনের গেট দিয়ে চলে যান ভিতরে। ওই গেটে তো অনেক ভিড়, এইভাবে গেলে তো কয়েক ঘন্টাও লেগে যেতে পারে। তাই প্লিজ আমাদের এই গেট দিয়ে যেতে দিন প্লিজ। পুলিশ অফিসার ওদের চেক করতে থাকে। চেক করে ভিতরে চলে যায়। এরা ওর বাবাকে ডক্টর দেখিয়ে চলে আসতে যাবে, তখন মনে পড়ে আচ্ছা, যার জন্য এত কিছু হয়েছে তাকে গিয়ে কি একবার দেখে আসি? যে বলা সেই কাজ। কিন্তু এরা যেতে চাইবে, তখন ইরার বাবা ওকে আটকে দেয়। এরা কি দরকার যাওয়ার ভিতরে? বাবা, একবার দেখে আসি না? কোনো দরকার নেই, চলে আয় বলতেছি। কোনো উপায় না পেয়ে চলে আসে ইরা। ওরা যাওয়ার পরই আকাশের বাবা আসে। ওখানে এসে উনি আকাশের কাছে যায়, দেখে আকাশ এখনো অজ্ঞান হয়ে আছে। ডক্টর, ভয়ের কোনো কারণ নেই তো? না স্যার, তবে সুস্থ হতে আরও 10 থেকে 15 দিন লাগবে। তাই ওনাকে কালকে আপনি বাসায় নিয়ে গিয়ে যত্ন করলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডক্টর। আর তোমাদের বলতেছি, জি স্যার, বলুন। যারা এর সাথে জড়িত তাদের সবাইকে আমি একদিনের ভিতরে জেলে দেখতে চাই। স্যার, আমরা এখনই খোঁজ নিচ্ছি যে এর সাথে জড়িত থাকুক না কেন, আমরা তাকে নিয়ে আসবো। এদিকে পুলিশ নিজেদের কাজ করতে থাকে। অন্যদিকে পরের দিন আকাশকে নিয়ে আসা হয় বাসায়। ঈশা তো ওই কয়েকদিন কোনোভাবেই আর কলেজে যায়নি, কেননা আকাশের দেখাশোনা এখন ঈশাই করে। এদিকে এরা এই কয়েকদিন ভার্সিটিতে ভালোভাবে থাকতে থাকে, কেননা এখন ওকে জ্বালাতন করার জন্য কেউ নেই। এভাবে 7 দিন পর আকাশ অনেকটা সুস্থ হয়ে যায়। তাই ইরার কাছে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে চলে আসে ভার্সিটিতে। এসে দেখে ইরা আজকেও একটা ছেলের সাথে বসে আছে। তাই না চাইতেও চোখ দিয়ে পানি পড়ে যায়। তাই ওদের সামনে যায়। এতদিন পর আবার আমাকে জ্বালাতে এসেছিস তুই? ইরা, এই ছেলেকে? তোমাকে বলেছিলাম না, একটা ছেলে সারাক্ষণ আমার পেছনে পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে, এটাই সেই ছেলে। কে ভাই আপনি? আপনাকে দেখে তো খুবই ভদ্র মনে হচ্ছে, তা আপনি এভাবে কেন একটা মেয়েকে ডিস্টার্ব করতেছেন? তার আগে এটা বলুন, আপনি কে? আমি কে মানে? তাছাড়া আমি যে হই না কেন, আপনাকে কেন বলতে হবে? কেন, বলতে কি সমস্যা? আমি ওর বয়ফ্রেন্ড। হ্যাঁ, ঠিকই বলছি, আমি ওর গার্লফ্রেন্ড হই। আশা করি বুঝতে পেরেছেন আমি কেন আপনাকে ঘৃণা করি। আমার তো বিশ্বাস হচ্ছে না। আপনার বিশ্বাস হওয়াতে বা না হওয়াতে আমার কিছু যায় আসে না, তাই প্লিজ আমার সামনে থেকে সরুন। ওখানে থমকে দাঁড়িয়ে আছে আকাশ। এরা ওই ছেলেটিকে নিয়ে ওখান থেকে চলে আসে। ছেলেটি তো অবাক হয়ে ইরাকে প্রশ্ন করে, কিরে ব্যাপারটা কি বলতো? ছেলেটাকে আর আমাকে তোর বয়ফ্রেন্ড বলে কেন পরিচয় করিয়ে দিলি? ওই চুপ কর তো শালা, এত প্রশ্ন করলে আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব? আচ্ছা, একটা একটা করে দে তাহলে। ইরা এরপর সবকিছু বলতে থাকে। সবটা শোনার পর বুঝতে পারে ইরার সমস্যা কথা। আচ্ছা, একটা একটা করে দে তাহলে। দোস্ত, তুই টেনশন নিস না, এই ছেলেকে তো আমি দেখে নেব। ওইরকম কিছু করতে যাস না। কেন কেন? আরে ওই ছেলে এত জেদি আর এত রাগী, পরে দেখা যাচ্ছে তোর কোনো ক্ষতি না করে দেয়। আরে পারবে না, তুই তো জানিস আমার পরিবার সম্পর্কে। ওই ছেলে আমার গায়ে হাত দিয়ে তেমন একটা টিকে থাকতে পারবে না। তবু এইসব ঝামেলার মধ্যে জড়াইস না তুই। তুই যখন মানা করতেছিস তখন বাদে দিলাম। এইদিকে আকাশ ওখান থেকে এসে একটা পার্কে গিয়ে বসে পড়ে। হাতে বন্দুক নিয়ে বসে আছে, আর বন্দুকটা ঠিক মাথায় ধরে বসে আছে। আশেপাশে সব মানুষ অনেকটা ভয় পেয়ে আছে, কেননা আপনারা তো কিছুটা আঁচ করতে পেরেছেন কি কারণ হতে পারে। আকাশ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে গুলি চালাতে যাবে, কিন্তু ভাগ্য ভালো গুলি ছিল না তখন, তাই কোনো কিছুও হয়নি। আহ, কি ভাগ্য! যখন গুলির দরকার তখনই গুলি থাকে না। কিন্তু আমি যদি নিজেই মরে যাই তাহলে তো এরা অন্য ছেলের সাথে আরো ভালো করে সংসার করতে পারবে, তা তো হতে দেওয়া যায় না। এর জন্য তো কিছু একটা আমাকে করতে হবে। ইরা যদি নিজের ইচ্ছাতে রাজি না হয় তাহলে ওকে জোর করে হলেও আমি বিয়ে করব। পরের দিন যে ভাবনা সে কাজ। ইরাকে উঠিয়ে নিয়ে আসে একটা বাংলোর মধ্যে। এরা তো এখনো জানে না কি করলো এই কাজ। ইরার সামনে বসে ওর চোখ থেকে কাপড় সরিয়ে দেয়। এ কি তুই? আমি? আমাকে কেন তুলে আনলে? এত রাগ করতে নেই। তোমাকে আমি কোনো ক্ষতি করার জন্য তুলে আনিনি। তোমাকে এখানে এনেছি বোঝাতে
যদি না বুঝো তাহলে তাহলে কি করতে পারবি আর তুই? বড় জোর জোর করে আমার দেহটাকে খেয়ে তারপর আমাকে বাধ্য করবি তোকে বিয়ে করার জন্য? তাহলে শুনে রাখ, তুই আমাকে নষ্ট করে ফেললেও আমি তোকে বিয়ে করব না। আমি তোকে কখনোই বিয়ে করব না। ইরার কথা শুনে আকাশের জেদ এতটাই বেড়ে যায় যে ইরার দুই মুখে দুইটা থাপ্পড় মারে। এতে ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। তোর সাহস কি করে হয় এই কথাগুলো বলার? তোকে আমি ভালোবাসি আর ভালোবেসে যাব। তোকে আমি এখানে এনেছি বোঝাতে, আর তুই কিনা এইসব উল্টাপাল্টা বলে যাচ্ছিস। আমি রাগী আর জেদি হতে পারি, কিন্তু কোনো মেয়েকে জোর করে ভোগ করার কথা আমি চিন্তাও করি না। তোকে আর কেমন করে বললে তুই বুঝবি আমি যে তোকে ভালোবাসি? আকাশ আর কোনো উপায় না পেয়ে ইরাকে চেপে ধরে গাড়িতে বসিয়ে দেয়। ইরা বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে। জঙ্গল থেকে বের হয়ে ওকে ওর বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে পৌঁছানোর পর আকাশ যখন ওর সামনে আসে, ইরাও ওকে একটা থাপ্পড় দেয়। এই থাপ্পড়টা তোকে আজকের কথাটা মনে করিয়ে দিবে। তুই কি ভেবেছিস আমার শরীরের রক্ত তুই বের করে তুই পার পেয়ে যাবি? তা কখনো হবে না। আর কথাটা মনে রাখিস। আকাশ নিরুপায় হয়ে ওখান থেকে চলে আসে। গাড়ি চালাতে চালাতে আকাশে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। এতে আকাশকে আবারও হসপিটালে যেতে হয়। এতে ওর পরিবার আবারও ভেঙে পড়ে, কেননা আকাশ এখন একটু বেশি হসপিটালে যাচ্ছে। সেজন্য ঈশা ওর কাছে আসে। ভাইয়া ভাইয়া কি হয়েছে তোর বলতো? কই কি হয়েছে আমার? তুই এই কয়েক মাস ধরে কেমন যেন হয়ে যাচ্ছিস। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে তুই অনেক টেনশনে আছিস। দেখ, আমি তো তোর বোন হই, তাই আমাকে বল কি হয়েছে। আমার তো কিছু হয়নি, তাছাড়া আমি ঠিক আছি। রাত একটু বেশি হয়ে গিয়েছিল তাই অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা এখন খেতে আয় তাহলে। আমি তাহলে যাচ্ছি আমার রুমে। আর নে, ওষুধগুলো খা এখন। আকাশ তো ওষুধ খেয়ে শুয়ে পড়ে, কিন্তু ইরা এখনো জেগে আছে। কেননা ইরার ঘুম আসছে না আকাশের ভয়ে। কেননা আকাশ যে কোনো মুহূর্তে যা কিছু করে ফেলতে পারে তা নিয়ে ইরা খুব চিন্তিত আছে। তাই ওর বাবা মা আসে ওর কাছে। এত চিন্তা করতে দেখে বলে, ইরা তখন বলে, কি ব্যাপার তোমরা আমার রুমে? তুই কি কিছু নিয়ে টেনশনে আছিস? হঠাৎ এরকম প্রশ্ন করতেছো? কিছু কি হয়েছে? আমাদের কি হবে মানে? তোর কি হয়েছে তা আমাদের বল। ভার্সিটিতে একটা ছেলে সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে। ওর জন্য আমি ঠিকভাবে লেখাপড়াও করতে পারছি না। আচ্ছা একটা কাজ করলে হয় না? কি কাজ আব্বু? আমরা থানায় একটা ডায়েরি করে রাখি, না হয় দেখা যাবে পরে কি না কি করে রাখে ছেলেটা। কিন্তু আব্বু পরে যদি কোনো সমস্যা করে ছেলেটা? সমস্যা করলে পুলিশ তো আছেই। আব্বা তুমি যদি বুঝতে ওই ছেলেটা কতটা রাগী আর জেদি তাহলে এই কথাটা কখনো বলতে না। কেননা ওই ছেলেটা রাগের মাথায় যে কোনো কিছু করে ফেলতে পারে। দেখা যাবে তোমাদের ক্ষতি করতেও দ্বিধা করবে না। যা কিছু হয়ে যাক না কেন, আমি কাল তোকে নিয়ে গিয়ে ডায়েরি করে আসবো। ঠিক আছে বাবা। পরের দিন ইরার বাবা ইরাকে নিয়ে থানা যায়। ওখানে তো আকাশে তেমন একটা পরিচয় জানে না, শুধু নাম ছাড়া। দেখুন, নাম ছাড়া তো আপনারা আর কোনো কিছু জানেন না ওনার। তাই এখন কি করা যায়? আপনারা ওই ছেলের জন্য ডায়েরি করিয়েছিলেন, তখন কালকে আপনার মেয়ের সাথে পুলিশ থাকবে সিভিল ড্রেসে। তাহলে তো সমস্যা। কি সমস্যা? কারণ ওই ছেলে আমার পাশে যে ছেলেকে দেখে ওই ছেলেকেই মারতে থাকে। চিন্তা করবেন না, তাহলে ওকে কয়েকটা কেসে ঢুকানো যাবে। আচ্ছা যেমনটা আপনাদের ইচ্ছে। তবে ওই ছেলেটার সাথে বন্দুকও আছে। কে অবৈধ বন্দুকও আছে? তাহলে তো ওকে আর কেউ বাঁচাতে পারবে না। বাবা তাহলে এবার চলো আমরা উঠি। আপনার নাম্বার দিয়ে যান, তাহলে সকালে যারা আপনার সাথে যাবে তারা খুব সহজে আপনাকে খুঁজে নিতে পারবে। ওখানে তো আকাশে তেমন পরের দিন ইরার বাবা ইরাকে নিয়ে থানায় যায়। ওখানে তো আকাশে তেমন একটা পরিচয় জানে না, শুধু নাম ছাড়া। ইরা নাম্বার দিয়ে আসার পর পরের দিন ইরার সাথে ওরা আসে, তবে কিছুটা দূরে গিয়ে ওরা দাঁড়িয়ে থাকে। প্রতিদিনের মতো আকাশ আজকেও এসেছে ওখানে। ওখানে এসে দেখে ইরা একা একা বসে আছে, তাই কাছে যায়। এদিকে সিভিল পোশাকে পুলিশেরা লক্ষ্য করে রাখে। ইরার পাশে যখন আকাশ আসে তখন ইরা ওদের ইশারা করে বুঝিয়ে দেয়, তোমার বয়ফ্রেন্ডকে এখানে ডাকো। কেন? ওকে কেন ডাকবো আমি? ওর সাথে কথা আছে আমার। ওর সাথে আপনার কি কথা থাকতে পারে? তা আপনি এতটা সাংঘাতিক যে আপনার সামনে ওকে আনবো আর ওর ক্ষতি করে দিবেন, তা তো আমি হতে দিতে পারি না। বলছি তো কিছু করব না, যদি ও না আসে তাহলে আমি করব। কি করবেন? তোমাকে এখনই তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। কি? আপনার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। সাহস আমার বরাবরই বেশি আছে, তা তো তুমি আগে থেকেই জানো। এদিকে পুলিশগুলো ভালোই বুঝতে পারছে ওখানে ঝামেলা হচ্ছে, তাই ওখানে গিয়ে আকাশের কাঁধে হাত রাখতেই পিছনে ফিরে তাকায়।
আপনারা কারা? আমরা যেই হই না কেন, তার আগে এটা বল, তুই এই মেয়েটাকে কেন বিরক্ত করছিস? তা কি তোমাদের বলতে হবে? হবে। বলেই একজন ঘুষি দেয় আকাশকে। ঘুষি খেয়ে ঠোঁট একটু ফেটে যায়। এতে রাগ তো আরো বেশি বেড়ে যায়। তাই আকাশ ওদের মারতে থাকে। ওদের মেরে ওখানে শুয়ে দেয়। বাহ, এখন আমাকে মারার জন্য গুন্ডা নিয়ে এসেছিস। আজকে তোকে এর জন্য পস্তাতে হবে। আয় তাহলে আমার সাথে। না, আমি তোর সাথে যাব না। তুই তো যাবি, তোর বাবাও আসবে। দেখুন, ভালো হবে না। ভালো তো এখন হবে। আকাশ এই বলে ইরাকে ভার্সিটি থেকে তুলে নিয়ে গাড়িতে বসায়। যেই ওদের দিকে আসতে যাবে বন্দুক বের করে এক হাতে ধরে। সেজন্য বাকিরা ভয় পায়। কেননা আকাশ আরো একবার এরকম করেছিল, তা আপনারা ভালো করে জানেন। সেজন্য কেউ আর ভয় পেয়ে কাছে আসেনি। ইরাকে নিয়ে চলে আসে কাজী অফিসে। অন্যদিকে পাবেল ভার্সিটিতে এসে জানতে পারে ইরাকে আকাশ তুলে নিয়ে গেছে। তাই পাবেল ওদের পিছনে আসতে থাকে। এখন আপনারা হয়তো ভাবছেন পাবেল কেন আসতে চাইছে। আসলে পাবেলও চাই ইরাকে। তাই যখন শুনেছে আকাশ ওকে নিয়ে যেতে চাইছে তখন ওদের পিছু নেয়। এদিকে ইরাকে নিয়ে আকাশ চলে আসে কাজী অফিসে। আমাকে এখানে কেন নিয়ে এলেন? কাজী অফিসে মানুষ কি করতে আসে? বিয়ে করতে আসে। আমিও তাই করতে এসেছি। এসেছিস তো ভালো কথা, তা আমাকে কেন এনেছিস তা বল। বারে, তোমাকে ছাড়া বিয়ে করব আমি কিভাবে? মানে তোকে কে বিয়ে করতেছে? কেন তুই করবি বিয়ে আমাকে? আমি তো বেঁচে থাকতে তা করব না। তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে তোর পরিবারের কেউ তো বাঁচবে না। তুই জানিস আমার বয়ফ্রেন্ড আছে, তারপরও আমাকে কিভাবে তুই? আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, তাই শুধু শুধু এত চটপটিয়ে আর মিথ্যে বলে লাভ নেই। কি জানিস আর কি করে? বলবো বলবো, সবই বলবো। এখন আগে এখানে সাইন করো, তারপর আমি বলবো। কখনোই আমি সাইন করব না। না করলে তোমার বাবা মাকে যে হারাতে হবে। এই না না, আমার বাবা মাকে কিছু করো না, আমি সাইন করে দিচ্ছি। আকাশের ভয়ে ইরা সাইন করে দেয়। ইরার সাইন করা শেষ হলে ওদের বিয়ে পড়িয়ে দেয়। বিয়ে শেষ করে আকাশ ইরাকে নিয়ে এসে গাড়িতে বসে। গাড়ি চলতে থাকে। তখন ইরা আবারও বলে। আকাশ কি যেন ভাবলো। তারপর ইরাকে ওর বাসায় নামিয়ে দেয়। তবে যাওয়ার আগে বলে, তুই কি ভেবেছিস জোর করে আমাকে বিয়ে করে তুই সুখী হবি? তাহলে ভেবে রাখ সেই স্বপ্ন তোর কখনো পূরণ হবে না। আমি আমার বয়ফ্রেন্ডের কাছে পালিয়ে যাব, মনে রাখিস কথাটা। তুমি কি ভেবেছ একটা ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়ে আমার সামনে নিয়ে আসলে আমি মেনে নিব? তা তো হবে না। আমি ওই ছেলের সাথে কথা বলে জানতে পেরেছি ওই ছেলে শুধুমাত্র তোমার বন্ধু হয়, আর তুমি আমার থেকে দূরে যাওয়ার জন্যই নাটক করেছো। তাই যতই তুমি চালাকি করো না কেন তাতে কোনো লাভ হবে না। আমাকে বাসাতে পৌঁছে দিন প্লিজ। আমার বাবা মা নয়তো অনেক টেনশন করবে। আরে, তোমাকে বিয়ে করেছি আমি, বাসাতে রেখে আসতে নাকি? তাহলে কেন বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিলেন? তাহলে কি আবার তোমাকে আমি এখন আমার বাসায় নিয়ে যাব? প্লিজ এরকমটা করবেন না। আমার বাবা মা শুনলে কষ্ট পাবে অনেক। আমারও তো কম কষ্ট হয়নি। যদি আমাকে আপনার বাসায় নিয়ে যান তাহলে আমি ওই বাসায় সব কিছু তছনছ করে দিব, মনে রাখবেন। ভেবো না তুমি এখানে থেকে স্বাধীন। তোমার উপরে আমার নজর থাকবে সব সময়। তাই কোনো রকম ঝামেলা করতে যেও না। যদি করো তাহলে বুঝবে আমি কি করব। ইরা কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে চলে গেল রুমের মধ্যে। ওখানে গিয়ে দরজা আটকে কান্না করতে থাকে। এদিকে পাবেল খোঁজ নিয়ে চলে আসে, কিন্তু তারপরও খোঁজ পায়নি। কিছুক্ষণ পর আকাশ যখন ওর বাসাতে আসে তখন অনেক খুশি ছিল। তাই ঈশা বলে, ভাইয়া, ভাইয়া। কি হয়েছে বলো? কি ব্যাপার ভাইয়া, তোকে এত খুশি দেখাচ্ছে কেন? আছে একটা কারণে। আমি ফ্রেশ হয়ে আগে তুই রুমে আসিস 30 মিনিট পর, তারপর তোকে বলবো। ঠিক আছে। এইদিকে আকাশ ফ্রেশ হতে গেল। অন্যদিকে ইরার কান্না দেখে ওর বাবা মা বুঝতে পারে কিছু একটা তো হয়েছে, কিন্তু কি হয়েছে তা ওনারা বুঝতে পারেনি। তাই ইরার কাছে আসে আর সবটা বলতে থাকে। সবটা শুনে ওনারা নিজের মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি করবে ওনারা নিজেও বুঝতে পারছে না, কেননা এভাবে ওনাদের সামনে ওনার মেয়ে এভাবে তিলে তিলে শেষ হয়ে যাবে। কেননা এভাবে ওনাদের সামনে ওনার মেয়ে এভাবে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ওনারা কিছু করতে পারছে না। সেজন্য ওনারাও ভেঙে পড়ে। তার উপর পুলিশ দিয়েও কোনো কাজ হচ্ছে না, তাই ওনাদের টেনশন আরো বেড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর একটা উপায় আছে ওই ছেলেকে শাস্তি করার জন্য। কি করবে আর বলো? আইনত কোনো কিছু করতে পারছে না। পারবে পারবে পারবে। আমি এখন এমন একজনের কাছে যাব যাকে এই জায়গায় সবাই প্রশাসন পর্যন্ত ভয় পায়। কে উনি? ও আমার বন্ধু হয়, বর্তমানে ও ঢাকা সিটির মেয়র। আমার দরকার হলে কালকে ওর কাছে যাব, ও তাহলে আমাদের সাহায্য করতে পারবে। কিন্তু মা, উনি তো কোনো কাজে দেশের বাইরে গিয়েছে, ফিরতে 2-3 দিন লাগবে। এখন তাহলে কি হবে? বাবা, তাহলে আর 2-3 দিন না হয় অপেক্ষা করি। কিন্তু ওনার সাথে দেখা করবে কি করে? বাসায় তো সিকিউরিটি থাকবে,
আগে থেকে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে। কোনো কিছু লাগবে না, তুই এই কয়েকদিন ভার্সিটিতে যাস না তাহলে। যেতে যে হবে আমাকে, 10 দিন পরেই আমার ফাইনাল পরীক্ষা। আচ্ছা, যাই করিস না কেন একটু সাবধানে থাকিস মা। ঠিক আছে মা, থাকবো। এদিকে ঈশা যখন আকাশের রুমে আসে, আকাশ তখন ঈশাকে সবটা বলতে থাকে। ঈশা সবটা শুনে যতটা খুশি হয়েছে আবার ততটা খারাপ লেগেছে ঈশার। কি রে, তোর মন খারাপ কেন? ভাইয়া তুই কিন্তু কাজটা মোটেও ঠিক করিসনি। কিন্তু কি করব, ওই মেয়ে তো আমাকে মোটেও সহ্য করতে পারে না। সেটা তো তোর রাগের জন্য, কিন্তু এখন মেয়েটা যদি তোর সাথে থাকতে না চায় তখন কি করবি? বা নিজের ক্ষতি যদি করে বসে মেয়েটা? এরকম কোনো কিছু করবে না, কারণ ওর বাবা মাকে ও অনেক ভালোবাসে, তাই নিজের ক্ষতি করবে না, কিন্তু আমার ক্ষতি ঠিকই করবে। আচ্ছা ভাইয়া, আমাকে একদিন ভাবির সাথে পরিচয় করিয়ে দে না? আচ্ছা, কালকে তাহলে আমার সাথে ভার্সিটিতে আয়, তোর সাথে পরিচয় করিয়ে দিব। সত্যি বলছিস ভাইয়া? সত্যি বলতেছি। পরের দিন আকাশ ঈশাকে নিয়ে আসে ভার্সিটিতে। ওরা গাড়ি থেকে নেমে দেখে এরা মনমরা হয়ে একটা গাছের নিচে বসে আছে। আকাশ দূর থেকে আঙ্গুলের ইশারায় ঈশাকে দেখিয়ে দেয়। ওই যে কালো ড্রেস পরে একটা মেয়ে বসে আছে, ওইটা তোর ভাবি। ভাইয়া তুই তাহলে এখানে থাক, আমি গিয়ে কথা বলে আসি। আচ্ছা যা, তবে সাবধানে থাকিস, আমার বোন জেনে আবার তোর উপরে হামলা না করে দেয়। ঈশা কথাগুলো শুনে ইরার পাশে এসে বসে পড়ে। ঈশা যে ইরার পাশে এসে বসে আছে সেদিকে ইরার কোনো খেয়ালই নেই, তাই ঈশা নিজে থেকে বলল, হাই। হাই, কে তুমি? তোমাকে তো চিনতে পারছি না। আমাকে আপনি চিনবেন না, কিন্তু আমি আপনাকে ঠিকই চিনি। কি করে? বলবো সবই বলবো, কিন্তু তার আগে এটা বলুন, আপনার মন খারাপ কেন? তুমি কে বলো তো? আমাকে এইসব প্রশ্ন কেন করতেছো? আমি আপনার... ও তোমার একমাত্র ননদ হয়? আকাশ কথাটা পিছন থেকে বলে, কেননা পাবেলকে ইরার দিকে আসতে দেখে আকাশ পিছনে আগে থেকে দাঁড়িয়েছিল। আকাশের কথায় ইরা পিছন ফিরে তাকায়, আর আকাশকে দেখে রাগে ওখান থেকে উঠে যেতে চাইলে ঈশা হাতটা ধরে ফেলে। ভাবে প্লিজ যেও না, আমার কিছু কথা আছে। ঈশার এমন করুণ সুরে কথাটা শুনে ইরা ওখানে বসে পড়ল। তোমার ভাইকে এখান থেকে যেতে বলো, নয়তো আমি এখান থেকে চলে যাব। আকাশ ওখান থেকে গিয়ে একটা পাশে দাঁড়ায়। তখন ঈশা ও ইরা কথা বলতে থাকে। ঈশার কথাবার্তা ইরার কাছে অনেক ভালো লাগে। ঈশা ওর ভাইয়ের ব্যাপারে সবকিছু বলতে থাকে। ইরা সবটা শোনার পর, তাহলে বুঝলে তো, এত রাগী আর জেদি একটা মানুষের সাথে আমি সংসার করব কি করে? তাছাড়া ভালোবাসা জোর করে হয় না। যেখানে আমি তোমার ভাইকে 1 মিনিটের জন্য সহ্য করতে পারি না, সেখানে সারা জীবন সহ্য করে যাব কি করে? আমি মানছি আমার ভাইয়া রাগী আর জেদি, কিন্তু আমার ভাইয়া কিন্তু মোটেও খারাপ না। ভাইয়ার বাজে কোনো নেশা নেই, একটা সিগারেট পর্যন্ত ভাইয়া খায় না, আর মেয়ে ফ্রেন্ড তো নেই বললেই চলে। আমার ভাইয়া বাকি সবার সাথে রাগ দেখাতে পারে, কিন্তু আমার সাথে কখনো দেখাতে পারে না, কারণ ভাইয়াও আমাকে অনেক ভালোবাসে। তাহলে ভেবে দেখো, আমাকে বোনের মতো ভালোবাসে বলে কখনো রাগ দেখায়নি, সেখানে ভাইয়া আপনাকে পাগলের মতো ভালোবাসে, তাহলে কিভাবে রাগ দেখাবে? যদিও এখন দেখাচ্ছে আপনাকে পাওয়ার জন্য, কিন্তু যখন আপনিও ভাইয়াকে ভালোবাসতে শুরু করবেন তখন ভাইয়ার রাগ আর জেদ দেখতে পাবেন না, শুধু দেখতে পাবেন ভালোবাসাটাই। ইরা কোনো কথা বলছে না, শুধু শুনেই যাচ্ছে। অন্যদিকে পাবেল ইরার কাছে এসে ঈশাকে দেখে জিজ্ঞেস করে, এই রা মেয়েটাকে রে? আপনাকে কেন বলতে যাব? যা জিজ্ঞেস করছি তাই উত্তর দি। ভাবি এই লোকটাকে আর এইভাবে কথা বলছে কেন? এই মেয়ে তুই কে? আর আমাদের কথার মাঝে তুই কেন কথা বলছিস? আমি কে সেটা আপনার দেখার বিষয় না, আপনি আমার ভাবির সাথে এইভাবে কথা বলতে পারেন না। এই মেয়ে কে? তোমার ভাবি এখানে? কে আবার? উনি আমার ভাবি। পাবেল তো আশ্চর্য হয়ে যায়, কেননা ইরার যে বিয়ে হয়েছে তা তো পাবেল জানতেই পারেনি। ইরা তো চুপ করে আছে, কোনো কথা বলছে না, কিন্তু পাবেল তো ধমক দিয়ে যাচ্ছে। ঈশা কিছু বলতে গেলে ওকেও ধমক দিচ্ছে। এদিকে আকাশ গিয়েছিল ওদের জন্য চকলেট আনতে, কিন্তু এসে দেখে পাবেল ওদের ধমকাচ্ছে, তাই ওই নিয়ে পাবেলের কাছে আসে। এ কি তুই আজকেও এখানে এসেছিস? এসেছি। তা কি করবি তুই? ওই দিনের কথা কি ভুলে গেলি, নাকি আবারও শুরু করতে হবে? তুই কি পার্কের কথা ভুলে গেলি? না, ভুলিনি, তবে আজকে তুই যদি ভুলে যেতে চাস তাহলে তোকে আজকেও মনে করিয়ে দিব। পাবেল ওর লোকদের বলে মারার জন্য। ওরা মারতে আসলে ওদেরও মারতে থাকে। ওদের মধ্যে কয়েকজন ঈশা ও ইরাকে বাজে কথা বলেছে, ওদের ওখানেই গুলি করে, তবে পায়ে। তা দেখে পাবেল ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। দেখলে তো তোমার ভাইকে, কথায় কথায় গুলি করে, নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু দোষ তো ওদের, আমাদের বাঁচাতে তো ওদের উপরই। তাই বলে গুলি করতে হবে? কিন্তু কি করবে? ভাইয়া না আমার কষ্ট দেখতে পায় না?
ইরা রাগ করে চলে যায়। এদিকে ঈশা খুশি হয় ইরার সাথে কথা বলতে পারে। গাড়িতে ঈশা তো বকবক করেই যাচ্ছে, আকাশও চুপচাপ করে সবকিছু শুনেই যাচ্ছে। এভাবে 2 দিন কেটে যায়। আকাশ একটা কাজে অন্য জায়গায় যায়, কেননা ওখানে আকাশের বাবার যাওয়ার কথা, কিন্তু উনি না থাকার জন্য আকাশকে এখন যেতে হচ্ছে। তাই আকাশ তো ওখানে যায়, কিন্তু ঈশা বাসায় থেকে যায়। এদিকে ইরা ঈশার কথাগুলো ভাবতে থাকে। সব ভাবনা শেষ করে ওরা চলে আসে আকাশদের বাসায়। এখন হয়তো অনেকে ভাবতে পারেন ওরা এখানে কেন এলো। আসলে ইরার বাবা আর আকাশের বাবা বন্ধু ছিল, আর ওনারা চেয়েছিল নিজেদের বন্ধুত্বকে আত্মীয়র মধ্যে রূপান্তর করতে, কিন্তু কয়েক বছর ধরে আর ওনাদের যোগাযোগ হয়নি। বাসার সামনে এসে পরে নিজের পরিচয় দেয়, আবার সেই পরিচয় আকাশের বাবাকে বলা হয়। উনি তো শুনে ওনাদের আসতে বলে। ওনারা যখন ভিতরে আসে তখন ওখানে আকাশের বাবা মা আর ইরার বাবা মা আর ইরাও ছিল। ওনারা বসে আছে আর কথা বলতেছে। তোর মেয়ে তো বড় হয়ে গিয়েছে, তা বন্ধু এখন তাহলে আমাদের কথা রাখার সময় হয়ে গিয়েছে। আব্বু কি কথা? আরে আমরা একজন আরেকজনকে কথা বলেছিলাম, তোর সাথে আমার বন্ধুর ছেলের সাথে বিয়ে দেব। কিন্তু বন্ধু। কিন্তু কি? আরে কোনো সংকোচ না করে বলে ফেল। এরপর ইরার বাবা সবটা বলতে থাকে, আর ইরাও। উনি তো সবটা শুনে ওনার লোকদের বলে যে করে হোক ওই ছেলেকে ধরে আনার জন্য। ওই ছেলের এত বড় সাহস! আমার পুত্রবধূকে ওই ছেলে কতটা কষ্ট দিয়েছে। মা, তুমি কোনো চিন্তা করো না, ওই ছেলেকে আমি এনে দেখো কি করি। এদিকে ঈশা ওর বাবার চেঁচামেচি শুনে ওর বাবার রুমে চলে আসে। এসে বলে, এ কি বাবা, কি হয়েছে? তুমি এইভাবে চিৎকার করছো কেন? সে তুই কি পড়তে বস। বাবা, এনারা কারা? কথাটা বলে যেই পিছনে ফিরে তাকায় তখন ইরাকে দেখে ঈশা নিজেও চমকে ওঠে। এ কি ভাবি, তুমি এখানে? ঈশা, তুই কি ইরাকে চিনিস? হ্যাঁ বাবা, চিনি তো, কিন্তু ওনারা এখানে কেন? আগে তোর সাথে ওনাদের পরিচয় করিয়ে দেই আমি। এরপর ঈশার সাথে ওনাদের পরিচয় করিয়ে দেয়। ইরা তো পরিচয় শুনে অবাক, আর ঈশাও। এরপর ওনারা কেন এসেছে তাও বলতে থাকে। সবটা শোনার পর ঈশা হাসতে থাকে, কিন্তু ইরা এখনো চুপচাপ করে বসে আছে, কোনো কথা বলছে না। তার জন্য ইরার বাবা ঈশাকে প্রশ্ন করে, আচ্ছা এসে মা, তুমি হাসছো কেন? কারণ আপনারা যার নামে নালিশ করতে এসেছেন সে আমার বড় ভাই, আর যার সাথে ইরা ভাবির বিয়ে ঠিক করেছেন আপনারা, কিন্তু ভাইয়া তো জোর করে ভাবিকে বিয়ে করে নিয়েছে। ঈশার কথা শুনে ওখানে থাকা সবাই চুপচাপ থাকে, কারো মুখে কোনো কথা নেই। ইরা তো চোখের পানি ফেলেই চলেছে ওইসব দেখে। বন্ধু, এখন রায় তোর কাছে। যদি তুই ওদের বিয়ে মেনে নিস তাহলে আমি ইরাকে অনুষ্ঠান করে বাসায় তুলে নিব, আর যদি তুই না মানিস বিয়ে, আমি তোকে কথা দিচ্ছি আমি আকাশকে বলে ডিভোর্স দিয়ে দিতে বলবো। তবে বন্ধু, একটা কথা, আমার ছেলে কিন্তু দেখতে খারাপ না। আমি জানি ও একটু বেশি রাগী আর জেদি, কিন্তু ও তোর মেয়ের কোনো ক্ষতি করবে না, আমি তা জানি। এতটুকু বিশ্বাস আমি ছেলের উপর রাখতে পারি। বাবা, উনি ঠিক বলেছে। আকাশ মোটেই আমাকে বিরক্ত করেনি। আমাকেও প্রথমে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু রাগ আর জেদের জন্য আমি ওর থেকে দূরে দূরে থাকতাম। আমি জানি ও কতটা জেদি। এর জন্য ওর থেকে মুক্তির জন্য আমি একটা ছেলেকে আমার বয়ফ্রেন্ড বানিয়ে ওর সাথে পরিচয় করাই। তারপর কি হলো? তারপর আর কি, ওই ছেলেকে পরে ভয় দেখিয়ে ওর থেকে সব সত্যি কথা আদায় করে নেয়। এরপর আমাকে জোর করে বিয়ে করে নেয়। তারপর আপনাদের বাসায় আসা আমার। দেখ, এখন আর আমার কিছু বলার নেই। তোর যদি আকাশের সাথে সংসার করার ইচ্ছে থাকে তাহলে জানিয়ে দে, নয়তো সাধারণত বললো ও নিজে থেকে বিয়ের জন্য সবকিছু ক্যান্সেল করে দেবে। ইরা সবার মুখের দিকে তাকায়, আবার ঈশার মুখের দিকে তাকায়, কেননা ঈশা অধীর আগ্রহ নিয়ে বসে আছে ইরা মুখের কথা শোনার জন্য। আমরা কিছু বলার আছে। প্রথমত, আমরা যে এখানে এসেছি তা যেন আকাশ না জানে। তাছাড়া আমাদের যে আগে থেকে বিয়ে ঠিক ছিল তাও যেন না জানে। এক কথায়, আমরা এতদিন যেভাবে চলছিলাম সেভাবেই চলুক। যদি আমার মনে হয় ওকে ভালো করা সম্ভব, তখন আমি ওর সাথে এই বাসায় ফিরে আসব। তবে এই বাসায় আসার পর আমার কিছু শর্ত আছে। কি শর্ত? তোমার সব শর্তে রাজি আমরা, তবুও তুমি আমার ছেলেটাকে ঠিক করে নাও। আমি এই বাসায় আসার পর আকাশের সব দায়িত্ব আমার উপর থাকবে। ও কি করবে না করবে সবকিছু আমি বলবো। কিন্তু ভাবি, ভাইয়া কি তোমার কথা শুনবে? শুনবে, ঠিকই শুনবে। অন্যদের কথা না শুনলে ছেলেরা বউয়ের কথা ঠিকই শুনে। তার মানে বাবা, তুমিও কি মায়ের কথা শোনো নাকি?
আরে আমি কেন তোর মায়ের কথা শুনবো? তোর মাকে আমি ভয় পাই নাকি? ওই, তুমি কি বললে? তুমি আমাকে ভয় পাও না? আরে আমি তো মজা করছিলাম। এই কথা শুনে ওনারা খাবার খেয়ে আরো কিছুক্ষণ কথা বলে বিকালে ইরা ওর বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়ে। ওখানে যাওয়ার পর বাবা, তুমি তোমার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো, কিন্তু আমাকে কেন জানালে না? আসলে ওর সাথে অনেক বছর ধরে যোগাযোগ হয়নি। তাছাড়া ওর যে ছেলে আছে সে কথা তো আমি জানতাম না। আচ্ছা যাই হোক, আমি রুমে গেলাম। এইদিকে ইরা রেস্ট নেই। অন্যদিকে আকাশ অনুষ্ঠানে যাওয়ার পর চারিদিকে সিকিউরিটি দাঁড়িয়ে আছে। আকাশ ওখানে ওর বাবার বদলে গিয়েছে, তাহলে বুঝতেই তো পাচ্ছেন কতটা সম্মানের সাথে থাকবে। ওখানে কিছু পুলিশ তো আকাশকে দেখে রীতিমতো অবাক হয়ে যায়। আপনি এখানে? আমি এখানে থাকাতে কি সমস্যা? না, আসলে কয়েকদিন আগে আপনার নামে একটা মেয়ে মামলা করে যায়, কিন্তু আপনি দেখে এখানে। তা এখনো কি অ্যারেস্ট করার ইচ্ছে আছে নাকি? অ্যারেস্ট করলে তো এখন আমাদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তাহলে নিজেদের কাজ করুন গিয়ে। ওরা নিজেদের কাজ করতে থাকে। সন্ধ্যের সময়ে অনুষ্ঠান শেষ করে আকাশ চলে আসে বাসায়। তখন বাসায় সবাই ছিল। ওনাদের সাথে অনুষ্ঠানের ব্যাপারে কথা বলে আকাশও রুমে চলে যায়। পরের দিন আবারও ভার্সিটিতে আসে, তবে আজকে আর ইরার পাশে কোনো ছেলেকে দেখতে পাচ্ছে না। ইরা নিরিবিলি একটা জায়গায় বসে বসে বই পড়তেছে, তাই ইরার পাশে গিয়ে বসে। কি ব্যাপার, এখানে বসেছেন কেন? তাহলে কোথায় বসবো? যেখানে ইচ্ছে বসেন, তা না করে একটা মেয়ের পাশে এসে বসে আছেন। মেয়েটা তো আমার বউ হয়। তাছাড়া তোমার পাশে বসা তো অনেক কাছে, তোমার উপরে পুরো অধিকার আছে আমার। তাহলে দেরি করছেন কেন? এখনই তাহলে অধিকার খাটিয়ে নিন। আমি তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি, তাই ভালোবাসার মানুষটার ইচ্ছা ছাড়া আমি তাকে কোনোভাবে স্পর্শ করব না। তা এইভাবে কতদিন নিজেকে আটকে রাখবেন? যতদিন পর্যন্ত না তুমি নিজে থেকে আমার কাছে না আসো ততদিন। তাহলে অপেক্ষা করতে থাকুন। সময় বহমান। প্রায় ইরার পরীক্ষা শুরু হয়ে যায়, তাই কাজের ফাঁকে ইরা আকাশের বাসায় আসে আর বাবা মায়ের থেকে দোয়া নেয়। কেননা শত হলেও ওনারা ইরার শ্বশুর আর শাশুড়ি হয়। ইরার পরীক্ষা, তাই ওনারা ইরাকে একটা হীরের নেকলেস উপহার দেয় আর সাথে 2টা হীরের চুড়িও দেয়। বৌমা, এই চুড়ি দুটো পরিও। বিয়ের পর মেয়েদের এইগুলো পরতে হয়, আর এই নেকলেসটা সবসময় পরে থাকবে। ঠিক আছে মা, আমি তাহলে আসি। আচ্ছা, সাবধানে যেও। ইরা চলে আসে। এদিকে আকাশ প্রতিদিন ইরাকে ওর বাসা থেকে ফলো করে ওকে ভার্সিটি পর্যন্ত নিয়ে আসে, যেন ইরার কোনো সমস্যা না হয়। এভাবে প্রায় কয়েকদিন এভাবে ইরার সাথে কাটতে থাকে ওর দিনগুলো। এই কয়েকটা দিনে ইরাও আকাশকে ওর কাছে আসার কিছুটা সুযোগ দেয়। কাছে আসা বলতে ওইরকম কিছু মনে করিয়েন না, আবার শুধু পাশে হাঁটার কথা বলেছি আমি। এভাবে পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষা শেষের দিন ইরা পরীক্ষা দিয়ে আসে, তখন বাহিরে আকাশ অপেক্ষা করছিল। তোমাকে একটা কথা বলবো কি? কি কথা? বলছিলাম কি কি বলবে তাড়াতাড়ি বলো, আমাকে বাসায় ফিরতে হবে। বেশি কিছু বলবো না, বলছিলাম তো পরীক্ষা শেষ, তাই আমার সাথে আমার বাসায় যাবে কি? তা বাসায় একা নিয়ে ওইসব করার ধান্দা নেই তো আবার? ছি ছি ছি, কি বলো এসব? আসলে তোমার পরীক্ষা ছিল, বাবা মায়ের থেকে দোয়া নাওনি, তাই ভাবলাম পরীক্ষা শেষ, তাই ওনাদের সাথে একটু দেখা করিয়ে দিলাম তোমাকে। ঠিক আছে, যাব। তার আগে ফুচকা খাওয়ান আমাকে। আচ্ছা চলো, খাওয়াচ্ছি। ইরাকে নিয়ে ফুচকার দোকানে যাই। ওখানে ফুচকা নিয়ে ইরাকে দেয়, কিন্তু ইরা খাচ্ছে না দেখে। কি ব্যাপার, খাচ্ছ না কেন? দেখো আমি কিন্তু কিছু মিশিয়ে দিতে বলিনি। আচ্ছা তোমার বিশ্বাস না হলে আগে তাহলে আমি একটা খেয়ে দেখাচ্ছি, তাহলে তো বিশ্বাস করবে। আকাশের কথা শুনে ইরা হাসতে থাকে, যদিও এই হাসির কারণ আকাশ মোটেও বুঝতে পারেনি। আকাশ তো হ্যাবলার মতো তাকিয়ে আছে। আরে আমি খাচ্ছি না অন্য কারণে। কি জন্য বলো আমাকে? তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দাও। সত্যি তুমি আমার হাতে খাবে? খাবো। আকাশ তো অনেক খুশি হয়ে যায়, কেননা ইরা আকাশের হাতে খেতে চেয়েছে সেজন্য। তাই আকাশও ইরাকে খাইয়ে দিতে থাকে। তা আবার পাবেল দেখে ফেলে, তাই ওর লোক নিয়ে আসে আকাশের সামনে। বাহ বাহ বাহ, এতদিন তুই তো এই ছেলেকে মোটেও পাত্তা দিতি না। বাহ বাহ বাহ, এতদিন তুই তো এই ছেলেকে মোটেও পাত্তা দিতি না, কিন্তু আজকে থেকে ভালোই পাত্তা দিচ্ছিস। তা তোকে কি খুশি করে দিয়েছে নাকি? যদি দিয়ে থাকে বল, আমিও তোকে খুশি করে দেবো। ছি, এসব কি বলছেন? এদিকে আকাশ নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই ইরার অপমান সহ্য করতে পারছে না। ইরা আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ রেগে তো একাকার, শুধু ইরার কিছু বলার অপেক্ষায়। কিরে আজকে তো চুপচাপ? আকাশ, তুমি মারো ওকে। কথাটা বলা মাত্রই আকাশ বন্দুক বের করে পাবেলকে গুলি করে দেয় কয়েকটা। এতে পাবেল ওখানেই মারা যায়। কিন্তু পাবেল মারা যাওয়ার পর ওর লেগেরা মারার জন্য আসে, তাই ওদের সাথে মারামারি করে আকাশের কপাল একটু কেটে যায়। তাই আকাশকে নিয়ে ওদের বাসায় আসে।
ইরাকে দেখে আকাশের বাবা মা অনেক খুশি হয়। এদিকে রাতের বেলায় ওদের রুমটা সাজানো হয় অনেক সুন্দর করে। তার সাথে ইরার বাবা মাও আসে। রাতের বেলায় আকাশ ও ইরা বসে আছে ওদের রুমে। তবে কি তুমি আমাকে? তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে ছুঁয়ে কথা দিতে হবে তোমাকে। তুমি নিজের রাগ আর জেদ কন্ট্রোলে আনবে। যদি আমি কখনো দেখি তুমি রাগ আর জেদ করেছো, তাহলে আমি তোমার জীবন থেকে চলে যাব চিরদিনের জন্য। এইভাবে বলো না প্লিজ। আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আমি নিজের রাগ আর জেদকে কন্ট্রোলে আনবো যদি তোমার ভালোবাসা পাই। আমিও কথা দিলাম, তুমি যদি তোমার আমার কথা রাখতে পারো, তাহলে আমি তোমাকে এত ভালোবাসা দিব যে তুমি সবকিছু ভুলে যাবে। তাহলে আমিও কথা দিলাম, এই রাগী নেতার ছেলে তোমার ভালোবাসা সবই ভুলে যাবে। তখন আর আমাকে কেউ নেতার রাগী ছেলে না বলে বলবে বউয়ের রোমান্টিক হাজবেন্ড। বলে ওরা দুজন হেসে দেয় আর একজন আরেকজনকে জড়িয়ে ধরে কিস করে। এই কিসের মধ্যে গল্পটা শেষ হলো। এখানে পাবেলকে মারার পরও আকাশের জেল হলো না, কারণ কোনো প্রমাণ পায়নি পুলিশ। সেজন্য আকাশের আর কিচ্ছু হলো না।